ওকে, তো ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভেরি গুড আফটারনুন। আই হোপ তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আচ্ছা, পরিষ্কার আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করো তো। থ্যাংক ইউ। চলো, তো ওকে, সো ডিয়ার স্টুডেন্টস অ্যাগেন ওয়েলকাম টু আওয়ার রাইস হাইব্রিড মডিউল অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড আমি তোমাদের সঙ্গে আছি জিওগ্রাফি রাজ স্যার। তো ডাইরেক্ট আমরা ক্লাসে চলে আসছি। আমরা আগের দিন সেকেন্ড হ্যান্ড আউট করেছিলাম, আজকে আমরা থার্ড হ্যান্ড আউট করব। তো আমি স্ক্রিন শেয়ার করেছি তোমাদের, সুন্দরভাবে তোমাদের দেখা যাচ্ছে। তো পরপর আমরা একটু ডিজিটাল বোর্ডে দেখতে থাকি। তো আমাদের একদম ডাইরেক্ট আমি ক্লাসে চলে আসছি। তো আমাদের এখানে আমরা হার্ড হ্যান্ডআউটটা পড়ব। তো তোমাদের কাছে যে সফট কপি আছে সেই থার্ড হ্যান্ডআউটের সফট কপি, এই থার্ড হ্যান্ডআউটে জিওগ্রাফির সফট কপি হিসাবে যে কোশ্চেন্সগুলো আছে সেই কোশ্চেন্সগুলোই পরপর আমি এইভাবে এখানে প্রেজেন্ট করব, তার সারাউন্ডিং ইনফরমেশানস নিয়ে, যেগুলো তোমাদের ভীষণ পরবর্তী এক্সামসগুলোতে সুবিধা করবে। এই যে এক্সপ্লানেশনস ডিজিটালি আমরা এখানে দেখব, সেই এক্সপ্লানেশনসগুলো যদি আমরা শুনি, দেখি, পড়ি, তাহলে আপকামিং শুধু সিএইচএসএল নয়, আপকামিং আমরা সমস্ত ধরনের পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো, কমন পাওয়ার বিশেষ চান্সেস থাকবে। তো ডাইরেক্ট আমি তাহলে চলে আসছি 1 নম্বর কোশ্চেনে। ওকে, ফার্স্ট কোশ্চেন আছে তোমাদের কাছে, দেখো এখানে দেখাই যাচ্ছে স্ক্রিনে। ফার্স্ট কোশ্চেন আছে, যোগ ফলস আর লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়া? ভারতবর্ষে কোন স্টেটে যোগ ওয়াটারফল খুবই পপুলার? পিকচার আমার এখানে দেওয়াই রয়েছে। খুব পপুলার ওয়াটারফলস কোথায় রয়েছে? হ্যাঁ ডিয়ার্স, এখানে রেখেছি আনসারটা কর্ণাটকা। তোমরা অবশ্যই মার্ক করে নিতে পারো, তোমাদের কাছে রয়েছে সফট কপি। আনসারটা হলো কর্ণাটক, খুব পপুলার। কিন্তু ডিয়ার্স, আমরা এখানে আরও এক্সট্রা ইনফরমেশান পাচ্ছি কি না, এখানে দেওয়া আছে যোগ ওয়াটারফল, এটা একটা নদীর ওপরে, প্রায় পরীক্ষায় থাকে, নদীর ওপরে শারাবতী রিভার, সেই রিভারটার ওপরে, যেটা কর্ণাটকে রয়েছে। তারপরে দেওয়া আছে যোগ ওয়াটারফল উত্তরা কানাডা ডিস্ট্রিক্ট, কর্ণাটকের উত্তরা কানাডা বলে একটা জেলা রয়েছে, সেই জেলাতে যোগ ওয়াটারফলসটা রয়েছে। তারপরে দেওয়া আছে সেকেন্ড হাইয়েস্ট প্লাং ওয়াটারফল ইন ইন্ডিয়া, সেকেন্ড হাইয়েস্ট প্লাং ওয়াটারফল বলতে এই ওয়াটারফলসের জলটা এইভাবে ব্যাঙের মতো লাফিয়ে পড়ে। আমরা যদি এখানে পিকচারটা দেখি তাহলে আমাদের আরও সুন্দর দেখতে লাগবে, যে জলটা যখন এইভাবে পাহাড় বা এইভাবে মাউন্টেন বেয়ে যখন এইভাবে এক নাগাড়ে একদম স্কিপ করে লাফিয়ে এইভাবে ব্যাঙের মতো লাফিয়ে একদম নিচের দিকে নেমে আসে, তখন সেই ধরনের ওয়াটারফলসকে বলা হয় প্লাং ওয়াটারফল। এই রকম প্লাং ওয়াটারফল হিসাবে ভারতবর্ষের উচ্চতম ওয়াটারফল, সেটা হলো খাসি হিলে রয়েছে নৌকালিকা ওয়াটারফলস, মেঘালয়ের নৌকালিকা ওয়াটারফলস, এটা হলো ভারতবর্ষের প্লাং ওয়াটারফল হিসাবে হাইয়েস্ট প্লাং। এছাড়াও আমরা এখানে ইনফরমেশানে পাচ্ছি সেকেন্ড হাইয়েস্ট প্লাং ওয়াটারফল হলো এই যোগ ওয়াটারফল, আর হাইয়েস্টটা তো একটু আগেই বললাম নৌকালিকাই ফলস, সেই নৌকালিফাই ফলস মেঘালয়েতে রয়েছে। তাহলে কতগুলো ইনফরমেশান পেলাম। তা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসতেই পারে, যোগ ওয়াটারফল কোন রিভারের ওপরে? শারাবতী রিভার। যোগ ওয়াটারফল কোন ডিস্ট্রিক্টে? আরও স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে উত্তরা কানাডা ডিস্ট্রিক্ট। ভারতবর্ষের হাইয়েস্ট প্লাং ওয়াটারফল, প্লাং ওয়াটারফল যদি বলা হয় তাহলে অবশ্যই আমরা নৌকালিকাই করব। এছাড়াও আমাদের নৌকালিকাই ওয়াটারফলস, এটা যদি বলা হয় কোন স্টেটে? মেঘালয়ে। সেকেন্ড হাইয়েস্ট প্লাং ওয়াটারফল সেটা হলো আমরা পড়লাম যোগ ওয়াটারফল। যদি বলা হয় ভারতের হাইয়েস্ট ওয়াটারফলের নাম কি? ভারতের হাইয়েস্ট ওয়াটারফলের নাম অবশ্যই আমরা সেটা জানি, ভারতের হাইয়েস্ট ওয়াটারফলের নাম কুঞ্চিকাল ওয়াটারফলস। ভারতের হাইয়েস্ট ওয়াটারফলের নাম
কুঞ্চিকাল ওয়াটারফলস। এই কুঞ্চিকাল ওয়াটারফলসটা এটাও ভারাই রিভারের ওপরে কর্ণাটকে রয়েছে, ভারাই রিভারের ওপরে কর্ণাটকে রয়েছে, খুব পপুলার ওয়াটারফলস ভারতের। এটা কিন্তু হাইয়েস্ট ওয়াটারফল হাইটের দিক থেকে। কেপদি যে ওয়াটারফলস এখনোই এনসিইআরটি অ্যাকসেপ্ট করেনি, তাই আমরা কুঞ্চিকাল ওয়াটারফলসটা হাইয়েস্ট ওয়াটারফলস ধরবো। আর এটা হলো প্লাং ওয়াটারফল হিসাবে ওই রকম লাফিয়ে, আর কুঞ্চিকাল যেটা সেটা পাহাড়ের ঢাল বেয়ে এরকম ধাপে ধাপে জলটা নেমে এসেছে। তো যাই হোক, এই কোশ্চেনটা আমরা পেলাম। পরের কোশ্চেনে ডাইরেক্ট চলে যাচ্ছি। এইভাবে আমরা ইনফরমেশন নিয়ে পড়লে আরও বেশি সুবিধা হবে। পরের 2 নম্বর কোশ্চেন, অ্যাজ পার 2011 সেন্সাস দ্য লিটারেসি রেট অ্যামং ইন্ডিয়ানস। সারা ভারতীয়দের মধ্যে বা ভারতের মধ্যে যে সেন্সাস পাবলিশড হয়েছে তাতে লিটারেসি রেট কত? লিটারেসি রেট আমরা দেখতে পাচ্ছি 74.04%। ডি অপশানটা আমাদের ঠিক, কিন্তু আমি এখানে ডিয়ার্স দিয়েছি ভারতবর্ষের লিটারেসি রেট 74%। হাইয়েস্ট লিটারেসি হলো স্টেট হিসাবে কেরালা, লোয়েস্ট লিটারেসি স্টেট হিসাবে বিহার, হাইয়েস্ট লিটারেসি ইউনিয়ন টেরিটরি হিসাবে লাক্ষাদ্বীপ, অ্যান্ড লোয়েস্ট লিটারেসি সেটা হলো দাদরা নগর হাভেলি ইউনিয়ন টেরিটরি হিসাবে। কত ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারছি। পরের কোশ্চেনে চলে আসলাম। পরের কোশ্চেন ডিয়ার্স দেওয়া আছে, ভেরি সিম্পল দেওয়া আছে, দ্য হিমালয়ান মাউন্টেন। আচ্ছা, পরের কোশ্চেন দিয়ে আছে, দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ইজ অ্যান এক্সাম্পল অফ। হিমালয়ান মাউন্টেন এটা কোন টাইপের মাউন্টেন? আমরা জানি ফোল্ড মাউন্টেন, ভাঁজ পর্বত। এবারে হিমালয় ইয়াংগেস্ট না ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন? হিমালয় সম্পর্কে একটু ইনফরমেশন পাই। হিমালয় হলো ইয়াংগেস্ট ফোল্ড মাউন্টেন। এই জায়গায় হিমালয় মাউন্টেনটা রয়েছে, একদম পাকিস্তান থেকে ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ পর্যন্ত। হিমালয় মাউন্টেনের বয়স হলো 6 থেকে 7 করোড় ইয়ার্স, মানে 60 to 70 মিলিয়ন ইয়ার্স। এটাও আমাদের কোশ্চেন দেয়। টোটাল এরিয়া হিমালয় মাউন্টেনের 7.2 লাখ স্কোয়ার কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। হিমালয় মাউন্টেনের টোটাল লেন্থ হলো 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার কোশ্চেন দেয়। এছাড়াও আমরা কোশ্চেন পাবো হিমালয় মাউন্টেন যে সমুদ্র থেকে অরিজিন হয়েছে সেটার নাম জিওসিনক্লাইন টেথিস, মহিখাত টেথিস। হিমালয় মাউন্টেন যে এজে তৈরি হয়েছে আর্থ জিওলজিক টাইম স্কেল হিসাবে, আর্থের সেই টাইম পিরিয়ডটার নাম ছিল টার্সিয়ারি। টার্সিয়ারি পিরিয়ডে এই হিমালয় মাউন্টেন অরিজিন হয়েছে। কোশ্চেন আসে, হিমালয় মাউন্টেনের মধ্যে যে রক্সটা পাবো সেটা হচ্ছে লাইমস্টোন এবং স্যান্ডস্টোন। লাইমস্টোন আর স্যান্ডস্টোন এই জাতীয় রক্স আমরা বেশি পাবো। এটা কোন টাইপের রক্সের মধ্যে পড়ে? পৃথিবীর এটা সেডিমেন্টারি রক্সের মধ্যে পড়ে, পাললিক শিলার মধ্যে পড়ে। যে কোনো ফোল্ড মাউন্টেনে ম্যাক্সিমাম পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স আমরা পাবো। প্রত্যেকটা রকের আমি এখানে পিকচার দিয়েছি, কোনটা লাইমস্টোন, কোনটা স্যান্ডস্টোন, সবই। কোনটা জিওলজিক টাইম স্কেল হিসাবে টার্সিয়ারি, কোনটা আমাদের এই টেথিস জিওসিনক্লাইন দেখতে কেমন, সব। নেক্সট হচ্ছে টাইপ অফ বেন্ড ইন হিমালয়াস। হিমালয়ের বাঁকটা কেমন? ইয়েস ডিয়ার্স, হিমালয়ের বাঁকটা ঠিক এইভাবে হিমালয়, কিন্তু এর দুই সাইডে ওয়েস্টে এবং ইস্টে এই রকম একটা বেন্ড নিয়েছে, এই রকম হাঁটু ভাঁজ করার মতো। আমরা যেমন হাঁটুটাকে ভাঁজ করে নিই, নিটাকে আমরা ফোল্ড করি, সেই রকম নিটাকে ফোল্ড করার মতোই ইস্টে এবং ওয়েস্টে ভাঁজ করে নিয়েছে। এই ভাঁজগুলোকে বলা হয় সিনটেক্সিয়াল। তো হিমালয় মাউন্টেনে আমরা সিনটেক্সিয়াল বেন্ড পেয়ে থাকবো। এই হয়ে গেল আমাদের এই কোশ্চেন। কত ইনফরমেশন আমরা নিচ্ছি, শুধু হিমালয় মাউন্টেন ফোল্ড মাউন্টেন হিসাবে আমরা পেলাম না। এইভাবে আমরা যখন পড়ব তখন আমাদের অনেক সুবিধা হবে, আমরা অনেক আনসার্স করতে পারবো। নেক্সট পরের যে কোশ্চেনটা, সেই পরের কোশ্চেনে আসছি। ডাল লেক ইজ সাইনোমাস হুইচ সিটি? এই ডাল লেকটা কার বলতে পারি ফেমাস? কোন স্টেটের ফেমাস, কোন শহরের ফেমাস, উল্লেখযোগ্য? তো ডাল লেকটা আমরা কম বেশি প্রত্যেকেই গেছি, শ্রীনগরে রয়েছে ডাল লেক। এই যে অসাধারণ সুন্দর ডাল লেক, ডাল লেকে এইরকম নৌকা, বোট, শিকারা আমরা দেখতেই পাই। ডাল লেকে আমরা এই জায়গাতে, ডাল লেকে কিন্তু আমরা অনেকেই গেছি, সেখানে মার্কেটিংটাও হয় এই নৌকার ওপরে। সেই ডাল লেক সম্পর্কে আমি এখানে দিয়েছি, এটা শ্রীনগরে রয়েছে। জম্মু কাশ্মীর স্টেট শ্রীনগরে রয়েছে। আচ্ছা, এই ডাল লেকটা বিখ্যাত ট্যুরিস্টদের জন্য, ভিজিটেড প্লেস হিসাবে। এবং এই ডাল লেককে বলা হয়, এই ডাল লেককে কি বলা হয়? জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর, কাশ্মীরের মুকুট।
কাশ্মীরের সিরতাজ এই ডাল লেককে বলা হয়। তাহলে কত ইনফরমেশন আমরা পাচ্ছি দেখো। জুয়েল অফ ক্রাউন অফ কাশ্মীর দ্যাট ইজ ডাল লেক। ডাল লেক সেটা রয়েছে জম্মু কাশ্মীরে। ডাল লেক টুরিস্ট প্লেস হিসাবে বিখ্যাত। সেই ডাল লেক উল্লেখযোগ্য একটা নেভিগেবল লেক, নৌ পরিবহনযোগ্য লেক। এছাড়াও ডিয়ার্স আমি এখানে তোমাদের খুব সুন্দরভাবে ভারতবর্ষের বহু লেকসের একটা পিকচার দিয়েছি যাতে বোঝাতে পারি, অনেক পরীক্ষায় আসে। ডাল লেক ছাড়াও ভারতবর্ষের উল্লেখযোগ্য ভলক্যানোর ওপরে তৈরি হওয়া এবং মহাকাশ থেকে উল্কা পড়ে তৈরি হওয়া লেকের নাম লোনার লেক। এটা ছাড়াও আমরা পাবো নাল সরোবর লেক, গুজরাটের খুব উল্লেখযোগ্য। এটাও আমরা পাবো ভারতবর্ষের সল্ট ওয়াটার লেক হিসাবে লার্জেস্ট সম্বর লেক, রাজস্থানে রয়েছে সম্বর লেক। যত সল্ট ওয়াটার লেক আছে তাদের মধ্যে লার্জেস্ট। এটা ছাড়াও আমরা জম্মু কাশ্মীরের আরও একটা লেক পাবো, উলাল লেক। উলাল লেক হলো ভারতবর্ষের মধ্যে বৃহত্তম উলাল লেক। এছাড়াও ডিয়ার্স আমরা পাবো নর্থ ইস্টে মণিপুরে রয়েছে একটি লেক, তার নাম হলো লোকটাক লেক, যেটা ভারতবর্ষের দীর্ঘতম লংগেস্ট লেক। এবং এই লেকের ওপরে একটা ন্যাশনাল পার্ক আছে যেটা ওই লেকের মধ্যে ফ্লোট হয়, অর্থাৎ ফ্লোটিং করতে থাকে, ভাসতে থাকে, মুভ করতে পারে। কৈবুল লামজাও ফ্লোটিং ন্যাশনাল পার্ক। তো ডিয়ার্স এখানে প্রচুর লেকস নিয়ে এক্সাম্পলস দেওয়া আছে। লেগুনও আছে, চিল্কা লেগুন ভারতবর্ষের বৃহত্তম লেগুন, উল্লেখযোগ্য ওড়িশাতে রয়েছে উপহ্রদ হিসাবে। এইভাবে পিকচারাইজড করে আমরা যদি পড়ি তাহলে বিষয়টা আরও সুবিধা হবে, আরও অনেক বেশি ইনফরমেশান গ্যাদার করতে পারবো। নেক্সট পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন দেওয়া আছে, দ্য সয়েলস হুইচ আর রিচ ইন ক্যালসিয়াম আর নোন অ্যাজ। ডিয়ার্স একটা কথা তোমাদের আমরা বলে রাখি, সেটা হলো যে এটা হলো আমাদের মাটির স্তর। আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি সেই মাটির স্তর। সবচাইতে মাটির ওপরে যে উদ্ভিদ সম্প্রদায়কে আমরা দেখতে পাই, বিভিন্ন গ্রাস প্লান্টস ইত্যাদি দেখতে পাই, সেটাকে বলা হয় মাটির ও হরাইজন বা ও স্তর। প্রচুর অর্গানিক ম্যাটার্স থাকে। এরপরে এর নিচে যে মাটিটা থাকে তাকে বলা হয় এ হরাইজন, যাকে টপ সয়েলও বলা হয়। এ হরাইজন উদ্ভিদের শিকড় থাকে সেখানে। আর এর নিচে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় বি হরাইজন। এরকম বি হরাইজন, বি লেয়ার, এখানে উদ্ভিদের শিকড় আসে, এখান পর্যন্ত মাটি। আর একটু নিচে চলে গেলে আমরা সেখানে মাটি দেখতে পাবো না, ছোট ছোট এরকম রক্স দেখতে পাবো। এটাকে বলা হয় সি হরাইজন, পেরেন্ট মেটেরিয়াল সি হরাইজন। এই সি হরাইজনের মধ্যেই আমাদের যে গ্রাউন্ড ওয়াটার, সেই গ্রাউন্ড ওয়াটার স্টোর হয়ে থাকে সি হরাইজনে। এরপরে আমরা যদি যাই নিচের দিকে তাহলে শুধু আমরা সেখানে পাবো কঠিন রক, হার্ড রক। এটাকে বলা হয় আর আর হরাইজন। বেড রক পাবো আর হরাইজন। আমাদের ইম্পর্টেন্ট হলো ও, এ এবং বি, এই তিনটে লেয়ার আমাদের ইম্পর্টেন্ট, মাটির উল্লেখযোগ্য। তো আমরা এখন যদি কোনো মাটিতে ক্যালসিয়াম পাই তাহলে সেই ক্যালসিয়ামযুক্ত মাটিকে আমরা কি নাম দিয়েছি? পেডোক্যালস। এই যে পেডোক্যালস এইখানে দিয়েছি, এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর এক ধরনের মাটির টাইপ রয়েছে, সেই টাইপসটার নাম হলো পেডালফার। এই পেডালফার মাটি, এই মাটিতে কি থাকে? এই মাটিতে বেশি আয়রন অক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম থাকে, কিছু ক্লে থাকে। এটা বি হরাইজনে পাওয়া যায়। এটা আমরা সারফেসের একটু নিচে পাই এই বি হরাইজনে। তো যাই হোক, এটা মাটির একটা টাইপ, সেটা হচ্ছে পেডালফার আর হচ্ছে পেডোকাল। এই মাটি ক্যালসিয়াম যেটাই থাকে সেটাকে পেডোকাল মাটি বলা হয়, এবং পেডালফার সেখানে আয়রন অক্সাইড, অ্যালুমিনিয়াম এবং ক্লে থাকে। তো এই হয়ে গেল মাটির একটা টাইপস। নেক্সট পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন ডিয়ার্স খুব গুরুত্বপূর্ণ, যে হুইচ অফ দ্য ফলোয়িং রিভার অরিজিনেটস ফ্রম ট্রান্স হিমালয়া। তিব্বতীয় হিমালয় থেকে কোন রিভারটা অরিজিন হয়েছে? মানে এই তিব্বতীয় হিমালয়, ট্রান্স হিমালয়, আমি যদি এটা ইন্ডিয়ার ম্যাপ করি তাহলে সেই ইন্ডিয়ার ম্যাপের মধ্যে তোমাদের এখানে দেখাই যে এখানে আমরা এই তাজিকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান হয়ে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, জম্মু কাশ্মীর, লাদাখ হয়ে এটা চায়না, তিব্বতে গেছে। এই রকম হিমালয়ের পার্টটাকে আমরা ট্রান্স হিমালয় বলছি। এই ট্রান্স হিমালয় সবচাইতে বেশি তিব্বতে আছে বলে এটা তিব্বতীয় হিমালয়ও বলা হয়। সেই তিব্বতীয় হিমালয়ের একটা রেঞ্জ, সেই রেঞ্জের নাম, সাব রেঞ্জ, তার নাম হলো কৈলাস মাউন্টেন রেঞ্জ।
এই কৈলাস মাউন্টেন রেঞ্জে সিনকাবাব বলে একটা গ্লেশিয়ার আছে, সেই গ্লেশিয়ার থেকে জলটা ডিজলভ হয়ে আসছে, নিচে রয়েছে মানসরোবর লেক। এই সুন্দর পিকচারটা দিয়েছি মানসরোবর লেক। এই মানসরোবর লেক থেকে সিন্ধু নদীর উৎপত্তি। এই যে এখানে কৈলাস মাউন্টেন রেঞ্জ পিকচার দেওয়া, এখানে নিচেই রয়েছে সিনকাবাব, তার নিচেই রয়েছে মানসরোবর। সেই মানসরোবর লেক থেকে এইভাবে ইন্দাস রিভার এইভাবে অরিজিন হয়ে ইন্ডিয়ার ওপর দিয়ে এইভাবে পাকিস্তানের ওপর দিয়ে অ্যারাবিয়ান সিতে গিয়ে পড়েছে। তার এইগুলো সব উপনদী রয়েছে, ট্রিবিউটারিজ রয়েছে। তো ডিয়ার্স, আমরা এখানে পড়লাম যে কোন রিভারটা ট্রান্স হিমালয় থেকে অরিজিন হয়েছে, তিব্বতীয় হিমালয় থেকে, সেটা হচ্ছে ইন্দাস রিভার অপশান হিসাবে। তো ইন্দাস রিভার এখানে আমরা পড়ছি, ইন্দাস রিভারকে অ্যানসিয়েন্টে একে সংস্কৃত ওয়ার্ডে সিন্ধু বলা হয়। ইন্দাসকে আমরা সিন্ধু বলতে পারি, এটাকে সংস্কৃত ওয়ার্ড হিসাবে আমরা সিন্ধু নাম দিতে পারি। এই ইন্দাস রিভারটা অরিজিন হয়েছে ভেরি ইন্টারেস্টিং পার্ট থেকে, সেটা হলো যদি সরোবর দেয় বা লেক দেয় মানসরোবর, সেটা যদি গ্লেশিয়ার দেয় সিনকাবাব গ্লেশিয়ার, সেটা যদি মাউন্টেন রেঞ্জ দেয় কৈলাস মাউন্টেন রেঞ্জ, সেটা যদি হিমালয় বলে ট্রান্স হিমালয়, সেটা যদি কোনো কান্ট্রি বলে তাহলে ওয়েস্টার্ন তিব্বত কান্ট্রি থেকে অরিজিন হয়েছে এবং এর আউটফ্লো হয়েছে অ্যারাবিয়ান সিতে। আর এর কিছু বাম দিকে ট্রিবিউটরি আছে, সেই লেফট ব্যাঙ্ক ট্রিবিউটরিজ আমরা এখানে পাচ্ছি। সেই ট্রিবিউটরিজগুলোর নাম সতলেজ, বিয়াস, রাভি, চেনাব, ঝিলম। খুবই পপুলার, এদিকের পিকচার দেখলেই হয়। এটা সতলেজ রিভার, এটা বিয়াস রিভার, এটা রাভি রিভার, এটা চেনাব রিভার, এটা ঝিলম রিভার। এই পাঁচটা ট্রিবিউটরি খুবই উল্লেখযোগ্য। বিভিন্নভাবে আমাদের কোশ্চেন দেয়, দিতেই পারে সতলেজ ইজ দ্য ট্রিবিউটরি অফ, বা দিতেই পারে সিন্ধু নদী ইন্দাস রিভার এটা কোন গ্লেশিয়ার থেকে অরিজিন হয়েছে, বা কোন লেক থেকে অরিজিন হয়েছে, বা কোন হিমালয় থেকে অরিজিন হয়েছে, এইভাবে কোশ্চেন দিতেই পারে। এইভাবে ডিয়ার্স পড়লে আমাদের সুবিধা হবে, অনেক বেশি আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারবো। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট সুইটেবল সয়েল ফর দ্য প্রোডাকশন অফ কটন। কটনের জন্য সবচাইতে ভালো মাটি কোনটা? আমি এখানে হাতে করেও দেখিয়েছি এই জায়গায়। এটা হলো ব্ল্যাক সয়েল, কৃষ্ণ মৃত্তিকা। ব্ল্যাক সয়েল আমরা এই ডেক্কান প্ল্যাটু রিজিয়ন, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, এই অঞ্চলটাতে বেশি করে পাবো। তো ব্ল্যাক সয়েল সম্পর্কে এখানে দেখা আছে যে রেগুর মানে হলো, রেগুর মানে কি? ব্ল্যাক সয়েলের অপর নাম হলো রেগুর। রেগুরের অর্থ হলো কটন, রেগুরের অর্থ হলো কটন। এই ব্ল্যাক সয়েলটা সবচাইতে বেশি আমরা যে প্ল্যাটুতে পাবো মালভূমিতে, সেটা হচ্ছে ডেক্কান প্ল্যাটু। এবং এই ব্ল্যাক সয়েলে সবচাইতে বেশি আয়রন রয়েছে, লাইম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে অ্যান্ড ম্যাগনেসিয়াম রয়েছে। এই মিনারেলসগুলো প্রচুর পরিমাণে পায়। এবং এই সয়েলটার একটা বৈশিষ্ট্য হলো এর ওয়াটার রিটেইন ক্যাপাসিটি, এই যে জল শুষে নেওয়া, ধরে রাখা, এই ক্যাপাসিটি অনেক বেশি। এবং এই সয়েলটার কালার হলো ব্ল্যাক, তাই এটাকে ব্ল্যাক সয়েলও বলা হয়। তাহলে যেটাই ব্ল্যাক সয়েল সেটাই হলো রেগুর সয়েল। তো সেটা ডেক্কান প্ল্যাটুতে পাই। আর রেগুর কথার অর্থ হলো এই সয়েলে ভালো কটন কাল্টিভেশন হয় বলে রেগুরের অর্থ হলো কটন। তো এটা থেকে আমরা এতগুলো ইনফরমেশন গ্যাদার করতে পারলাম। নেক্সট পরের কোশ্চেনে চলে আসছি, আবার লেক নিয়ে। অসাধারণ, একটু আগেই আলোচনা করলাম লেক। হোয়াট ইউনিক ফিচার্স মেক লোকটাক লেক মণিপুর ফেমাস? মণিপুরে লোকটাক লেক, সেই লোকটাক লেকের কি ইউনিক ফিচার্স রয়েছে? হ্যাঁ, ফ্লোটিং পামদিস অ্যান্ড দ্য ফার্গামিটস। এটা কি না, এটা একটু বলি। দেখো, লোকটাক লেক, এই লোকটাক লেক আমাদের কোথায় রয়েছে? এই টোটাল পিকচারটা দেখলে বুঝতে পারবো। নর্থ ইস্টে যদি সবচাইতে বড় লেক বলা হয়, লার্জেস্ট লেক, সেটা হলো লোকটাক লেক। সবচাইতে বড় লেক লোকটাক নর্থ ইস্টে। প্লাস ভারতবর্ষের লেন্থে যদি বড় কোনো লেক বলা হয় তাহলে হলো সেই লোকটাক লেক। ভারতবর্ষের লংগেস্ট লেক লোকটাক, কিন্তু লার্জেস্ট লেক যদি সারা ভারতবর্ষ জুড়ে বলা হয় সেটা হলো উলার লেক, কিন্তু লংগেস্ট লেক যদি বলা হয় লোকটাক। আর নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে যদি লার্জেস্ট লেক বলা হয় সেই লোকটাক। এইবার এই লোকটাক লেকের মধ্যে আমরা দেখব যে এইভাবে বিভিন্ন জলজ হাইড্রোফাইটস তারা জন্মে এক জায়গায় অবস্থান করে এই রকম বড় বড় আইল্যান্ডের মতো এই রকম ভাবে এই জলের মধ্যে ফ্লো করছে, মানে জলের মধ্যে মুভ করছে। এবং এখানে বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের ইনসেক্টস যেগুলো রেয়ার, বার্ডস রেয়ার, বিভিন্ন রেপটাইলস রেয়ার এসে অবস্থান করছে। এগুলোকে প্রোটেক্ট করার জন্য ভারত সরকার এখানে এই লোকটাক লেকের এই অঞ্চলটাকে প্রোটেক্ট করার জন্য সে ন্যাশনাল পার্ক হিসাবে ডিক্লেয়ার করেছে। সেই ন্যাশনাল পার্কটাকে বলছি আমরা কৈবুল লামজাও ফ্লোটিং ন্যাশনাল পার্ক। সেই কৈবুল লামজাও ফ্লোটিং ন্যাশনাল পার্কটা তাহলে রয়েছে লোকটাক লেকে। খুব আসে কোশ্চেনটা, এই লোকটাক লেক ভারতবর্ষের মধ্যে লংগেস্ট লেক, এবং এই লোকটাক লেকে আমরা এই ধরনের ফিচার্সগুলো পেয়ে থাকব। কোশ্চেন আমাদের এখানে আছে, সেই কোশ্চেনের আনসার আমরা দিলাম। এই পামডিজ হিসাবে আমরা লোকটাক লেককে জানবো। পামডিজের অর্থ হলো এই জলজ বিভিন্ন ধরনের এই উদ্ভিদগুলো জন্মে এক জায়গায় হেঁকে এইরকম সুন্দর ছোট ছোট আইল্যান্ডস তৈরি করেছে। তো এটা হচ্ছে লোকটাক লেকের একটা বিশেষ বৈশিষ্ট্য। কতগুলো ইনফরমেশন আমরা এক্সট্রা গ্যাদার করতে পারলাম। পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন দেওয়া আছে সেক্স রেশিও ক্যালকুলেটেড অ্যাজ। সেক্স রেশিও কিভাবে আমরা ক্যালকুলেট করি না, সিম্পলি সেক্স রেশিও ক্যালকুলেট করি কোনো একটা এরিয়ার মধ্যে 1000 মেলসের মধ্যে নাম্বার অফ ফিমেলস, 1000 মেলসের মধ্যে নাম্বার অফ ফিমেলস। তো সেটাই দেওয়া আছে আমাদের। সেই হিসাবে আমাদের ইন্ডিয়ার সেক্স রেশিও 943 ফিমেলস পার 1000 মেলস। কেরালার সেক্স রেশিও সেটা দেখা যাচ্ছে কেরালায় 1084 ফিমেলস পার 1000 মেলস। এখানে ফিমেলের সংখ্যা বেশি। স্টেট হিসাবে হাইয়েস্ট সেক্স রেশিও হলো কেরালা, আর লোয়েস্ট সেক্স রেশিও হলো হরিয়ানা, খুবই কম 879 ফিমেলস পার 1000 মেলস। ইউনিয়ন টেরিটরি হিসাবে হাইয়েস্ট সেক্স রেশিও প্রায় পরীক্ষায় থাকে, সেটা হলো পুডুচেরি, এখানেও ফিমেল সংখ্যা বেশি 1037 পার 1000 মেলস। আর সবচাইতে সেক্স রেশিও কম, লোয়েস্ট সেক্স রেশিও ইউনিয়ন টেরিটরি দমন অ্যান্ড দিউ 618 ফিমেলস পার 1000 মেলস। তো এই হলো সেক্স রেশিও। সেক্স রেশিও সম্পর্কেও প্রচুর কোশ্চেন আছে, ডিটেলসটা আমি দিয়ে দিলাম। নেক্সট পরের কোশ্চেনে চলে আসছি। এটাও আমাদের উল্লেখযোগ্য লেক নিয়ে। হুইচ সিটি অলসো কল্ড সিটি অফ লেকস? অপশান হিসাবে আমরা এখানে উদয়পুর পাচ্ছি সিটি অফ লেকস। হ্যাঁ ডিয়ার্স, উদয়পুর। এই উদয়পুর আমরা প্রচুর পরিমাণে রাজপ্রাসাদ দেখি, উদয়পুরে ঘুরতেও যাই রাজস্থানে। উদয়পুরকে আমাদের রাজস্থানের বলা হয় সিটি অফ লেকস। এছাড়াও ভারতবর্ষের আর একটা শহর আছে, সেই শহরে আর্টিফিশিয়ালি চারপাশে খুব সুন্দর করে লেক তৈরি করে সাজানো। সেই লেকটার নাম হলো হায়দ্রাবাদ, তেলেঙ্গানা স্টেটে বর্তমানে। এটাকেও আমরা সিটি অফ লেকস ইন্ডিয়ার বলে থাকি। কিন্তু আমাদের অপশান হিসাবে উদয়পুর অপশানে রয়েছে, সেই জন্য উদয়পুর আমরা আনসার নিলাম। এছাড়াও লেক সম্পর্কে দিয়েছি, যেমন লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন্ডিয়াতে উলার লেক। এছাড়াও দিয়েছি লার্জেস্ট লেগুন উপহ্রদ হিসাবে চিল্কা লেগুন। এছাড়াও লোকটাক লেক হলো মণিপুরে অবস্থিত। লোনার লেক বলে সেটা মহারাষ্ট্রে অবস্থিত বলেছিলাম। উল্কাপাতের ফলে লোনার লেকটা তৈরি হয়েছে, উল্কা এসে পড়ার ফলে, মিটিরিয়ার ফল করার ফলে। এছাড়াও এটা একটা ভলকানো ছিল, ভলকানোর মাথায় এই লেকটা তৈরি হয়েছে। এছাড়াও সিটি অফ লেকস এখানে দেওয়া আছে উদয়পুর। আবারও আমি ভারতবর্ষের বহু এখানে লেকস ইম্পর্টেন্ট ছবি দিয়েছি, যেমন উলার লেক, এটা রয়েছে জম্মু কাশ্মীরে, তার নিচেই ডাল লেক রয়েছে পপুলার লেক। এছাড়াও সম্বল লেক ভারতবর্ষের উল্লেখযোগ্য সল্ট ওয়াটার লেক। প্যাংগং লেক রয়েছে লাদাখে। এছাড়াও আমাদের বহু লেক, লোকটাক লেক মণিপুরে রয়েছে। এরকম পপুলার চিল্কা লেগুন, এই চিল্কা লেগুন ওড়িশাতে রয়েছে। এরকম পুলিকট লেগুন, যেখানে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার রয়েছে, সেই সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার সেটা কিন্তু এই পুলিকট লেগুনে রয়েছে। উল্লেখযোগ্য। এইভাবে আমরা যদি করি আমরা অনেক ইনফরমেশান গ্যাদার করতে পারবো এবং আমাদের সুবিধাও হবে সেক্ষেত্রে। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসছি। এইরকম কোশ্চেনের সাথে যদি আমরা এরকম এক্সপ্লানেশন ডিজিটাল ওয়েতে দেখি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। নেক্সট দেওয়া আছে হুইচ টাইপ অফ সয়েল কভার্স দ্য লার্জেস্ট এরিয়া ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে সবচাইতে বেশি এরিয়া নিয়ে কোন মাটি রয়েছে? হ্যাঁ, ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এদের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি পুসাতে। ICAR ভারতবর্ষের সয়েল হিসাবে 8টা ডিভিশন করেছে। 8 টাইপসের সয়েল আছে। সেই 8 টাইপসের সয়েলের মধ্যে একটা সয়েলের নাম হলো অ্যালুভিয়াল সয়েল, পলি মাটি।
আমরা যে কোনো নদীর ধারে যে মাটিটা পাবো, বিশেষ করে আমাদের প্রধান নদী গঙ্গা, সেই গঙ্গা নদীর সাইডে যে মাটি পাবো তাকে বলা হবে অ্যালুভিয়াল সয়েল, পলি মাটি। এইবার সেই যে পলি মাটিকে আরেকটা নামে দেখা হয় ট্রান্সপোর্টেড সয়েল। এই ট্রান্সপোর্টেড সয়েল ভারতবর্ষে 45.5% রয়েছে, সবচাইতে বেশি। আমরা এই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে সাউথ বেঙ্গল, এই যে আমরা লাইট এখানে গ্রিন কালারটা দেখানো হচ্ছে, এই অঞ্চলটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল বেশি। এই জায়গাটাই কালারের সঙ্গে ম্যাচ করালে অ্যালুভিয়াল সয়েল। পিকচার করে আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়াল মাটিটাকে দেখতে হলে এই হলো মাটি। সেই মাটিটা পাওয়া যায় এই পাঞ্জাব প্লেন, গঙ্গা প্লেন, ব্রহ্মপুত্র প্লেন, এইভাবে নর্মদা, তাপি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই রিভার সাইড, রিভার ভ্যালিতে আমরা পাই। এই মাটিতে রয়েছে সবচাইতে বেশি কি রয়েছে না, সবচাইতে বেশি পটাশ রয়েছে, ফসফরিক অ্যাসিড রয়েছে, লাইম রয়েছে। এই মাটিতে খুব ভালো চাষ হয় কি না, চাষ হয় রাইস, হুইট, সুগার কেন, এগুলোতে চাষ হয়। এছাড়াও এই মাটিতে টোবাকো হয়, কটন হয়, জুট হয়, এই ধরনের ক্রপসগুলো হয়, কিন্তু বেস্ট হলো রাইস, হুইট, সুগার কেন। তো এই হয়ে গেল আমাদের কোশ্চেন। আসতেই পারে পাঞ্জাব প্লেন বা গঙ্গা প্লেনে কোন টাইপের মাটি, আমাদের আসতেই পারে যে রাইস বা হুইট কোন সয়েলে ভালোভাবে কাল্টিভেশন করা যায়। তো এইভাবে ইনফরমেশান নিয়ে আমরা পড়ছি, আমাদের আরও বেশি সুবিধা হবে। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান কল্ড? ইন্ডিয়া এবং আফগানিস্তানের সঙ্গে যে বাউন্ডারি লাইন আছে তাকে আমরা কি বলি? আনসার দেয়াই আছে ডুরান্ড লাইন। আনসার দেয়াই আছে ডুরান্ড লাইন। হ্যাঁ ডিয়ার্স, আমরা এই ইন্ডিয়া এবং তার প্রতিবেশী দেশের সঙ্গে কিছু কিছু বর্ডার এরিয়ায় সমস্যা নিয়ে আমরা সেই জায়গায় কিছু বাউন্ডারি লাইন তৈরি করেছি। সেই বাউন্ডারি লাইনগুলো আমরা সুন্দরভাবে এখানে পিকচারাইজ করে দেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। যেমন স্যার ক্রিক লাইন, এটা ইন্ডিয়ার গুজরাটের কাছে আছে, পাকিস্তানের সঙ্গে স্যার ক্রিক লাইন, পিকচারে আমি এই জায়গাটায় দেখাই। তাছাড়া রেড ক্লিফ লাইন, এটা ইন্ডিয়া, রাজস্থান, পাঞ্জাব হয়ে পাকিস্তানের সঙ্গে রেড ক্লিফ লাইন রয়েছে। রেড ক্লিফ লাইন এই জায়গাতে আমরা দেখতে পাবো রাজস্থান, পাঞ্জাব হয়ে পাকিস্তানের সঙ্গে, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান। এছাড়াও ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন আমরা এখানে দেখতেই পাবো যে এই জায়গাটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বর্তমানে হয়ে গেছে, কিন্তু এটাকে আমরা আমাদের নিজেদের মনে করি। এই জায়গাটাতে আফগানিস্তানের সঙ্গে আমাদের একটা বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারি ইন্ডিয়ার লাদাখ এবং আফগানিস্তানের সঙ্গে বর্তমান আমরা যদি ধরি, সেই হিসাবে এই পিওকেটা আমাদের ধরি, এবং আমাদের ধরলে এই অংশটা কাকে দেওয়া হবে না, যেদিন আমরা ফিরিয়ে নেব লাদাখকে দেওয়া হবে। সেই জন্য লাদাখ এবং আফগানিস্তানের সঙ্গে ডুরান্ড লাইন, কিন্তু বর্তমানে এই ডুরান্ড লাইনটা যেহেতু এটা পিওকে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, সেই জন্য এটা পিওকে অ্যান্ড আফগানিস্তান। এছাড়াও ডিয়ার্স আমরা করেছি লাইন অফ কন্ট্রোল, এটা লাদাখ নিয়ার কার্গিল প্লাস জম্মু কাশ্মীর অ্যান্ড পিওকে, যাতে পিওকেটা না আর আগাতে পারে তার জন্য আমরা লাদাখ এবং এই পিওকের মধ্যে প্লাস আমাদের জম্মু কাশ্মীরের সীমানার মধ্যে আমরা বাউন্ডারি তৈরি করেছি, তার নাম এলওসি। এছাড়াও ডিয়ার LOAC আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আমরা করেছি যাতে চায়না না আগাতে পারে, এই অঞ্চলটা আকসাই চায়না, সেই চায়নার সঙ্গে লাদাখের একটা বাউন্ডারি, সেটা করেছি LOAC। এছাড়াও ডিয়ার্স আমাদের প্রায় পরীক্ষায় আসে ম্যাকমোহন লাইন, সেই ম্যাকমোহন লাইন অরুণাচল প্রদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আমরা বাউন্ডারি করেছি। এছাড়াও আমাদের আছে 3 বিঘা করিডর, এটাও একটা বাউন্ডারি লাইন ছিল, সমস্যা ছিল, এখন আমাদের সমাধান হয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কোচবিহারের কাছে আমরা 3 বিঘা করিডর লাইনটা করেছিলাম, এটার সমস্যা সমাধান হয়ে গেছে। এছাড়াও আমরা পাটকাই লাইন জানি, ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের সঙ্গে বাউন্ডারি লাইনটা, পাটকাই লাইন ঠিক অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের বর্ডারে করা। এছাড়াও ওয়াগা একটা চেকপোস্ট, সেই ওয়াগা চেকপোস্ট এটা পাঞ্জাবে রয়েছে। ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ইন্ডিয়ায় আসতে হলে এই চেকপোস্টে চেকিং করা হয়, প্রতিদিন লং মার্চও করা হয়, খুব পপুলার। তাহলে এই যে বাউন্ডারি লাইনসগুলো, এগুলো দিয়ে ভীষণভাবে কোশ্চেন আসে আমাদের পরীক্ষায়, আমরা ডিটেলসটা পিকচার করে দেখলাম। নেক্সট পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দেওয়া আছে দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? হ্যাঁ ডিয়ার্স, এই সাউথ ইন্ডিয়াতে এটা হলো ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন, একটা মাউন্টেন, অসাধারণ সুন্দর, এখানে পিকচার্স করা। এই ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেনের মধ্যেই রয়েছে হাইয়েস্ট পিক আনামুদি বলে, যেটা দক্ষিণ ভারতের হাইয়েস্ট প্লাস ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেনের হাইয়েস্ট। তো আমার এখানে দেওয়া আছে ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন। এই ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন একদম গুজরাট থেকে কেরালা পর্যন্ত রয়েছে, বাট এই ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেনকে আমরা শুধুমাত্র মহারাষ্ট্র,
কর্ণাটকাতে একে নিক নেম দিয়েছি, তার নাম দিয়েছি সহ্যাদ্রি। এই সহ্যাদ্রি আমরা শুধুমাত্র মহারাষ্ট্র আর কর্ণাটকাতে নাম দিয়েছি। সেই সহ্যাদ্রি উল্লেখযোগ্য, তার হাইয়েস্ট পিক আছে কলসুবাই। কলসুবাই হলো শুধুমাত্র সহ্যাদ্রির হাইয়েস্ট পিক, হোল ওয়েস্টার্ন ঘাটসের হাইয়েস্ট পিক নয়। তারপরে এখানে দিয়েছি ওয়েস্টার্ন ঘাট পারফেক্ট এক্সাম্পল ওয়াটার শেডস হিসাবে। এটা কীরকম? তার কারণ হলো ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন থাকার জন্য তার এদিককার রিভারগুলো এদিকে আসছে ওয়েস্টের দিকে, আর ইস্টার্ন সাইডে রিভারগুলো ওই দিকে যাচ্ছে ইস্টার্ন সাইডে। তাহলে এ একটা পারফেক্ট ডিভাইডারের কাজ করছে। তাছাড়া দিয়েছি কলসুবাই হলো সহ্যাদ্রির হাইয়েস্ট পিক। তারপরে দিয়েছি আনামুদি। এই আনামুদিটা হলো ওয়েস্টার্ন ঘাটসের হাইয়েস্ট পিক প্লাস সাউথ ইন্ডিয়ান হাইয়েস্ট পিক, এবং এটা সাউথ ইন্ডিয়ান হাইয়েস্ট পিক বলে তাই একে মাউন্ট এভারেস্ট যেমন ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক, সেই রকম আমাদের সাউথ ইন্ডিয়ান এভারেস্ট বলা হয় এটাকে, এই ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেনের হাইয়েস্ট পিক আনামুদিকে। প্লাস উটি বলে একটা খুব সুন্দর লেক রয়েছে, যেটা কুইন অফ ওয়েস্টার্ন ঘাটস। এখানে লেক রয়েছে, অসাধারণ সৌন্দর্য, ন্যাচারাল ভিউজ খুব সুন্দর, ন্যাচারাল বিউটি খুব সুন্দর। সেই উটি আমরা অনেকেই ঘুরতে যাই, লেক সাইড উটি সুন্দর, এই ওয়েস্টার্ন ঘাটের হিলি স্লোপ। তো সেই হিসাবে এই ওয়েস্টার্ন ঘাটে উটি, যেটা ওয়েস্টার্ন ঘাটের কুইন বলা হয়। তো এই হিসাবে ওয়েস্টার্ন ঘাট সম্পর্কে এত ইনফরমেশন আমরা গ্যাদার করলাম। পরের কোশ্চেনে ডিয়ার্স আসছি। পরের কোশ্চেন দেওয়া আছে, হোয়ার ডাজ দ্য ইস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ড হিমালয়াস অকার। দেওয়া আছে নামচাবারোয়া। তো সিনটেক্সিয়াল বেন্ডটা ডিয়ার্স কি? যদি কোনো মাউন্টেন প্রথমত এইভাবে ইস্ট টু ওয়েস্ট অবস্থান করে এবং তার দুই সাইডে যদি আমরা হাঁটু যেভাবে ভাঁজ করি, একটু আগেও বলছিলাম, সেইভাবে দুই সাইডেই যদি তার হাঁটু ভাঁজের মতো এরকম ফোল্ড হয়ে দক্ষিণের দিকে এইভাবে নামতে থাকে, তাহলে সেই ধরনের বেন্ডটাকে বলা হয় সিনটেক্সিয়াল বেন্ড। এখন এই ওয়েস্টের দিকে হিমালয়ের যে মাউন্টেনটা আছে সেটা হচ্ছে নাঙ্গা মাউন্টেন, যেটা আমরা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের সঙ্গে অ্যাটাচ অবস্থায় দেখি। এছাড়াও ইস্টের দিকে যে মোস্ট পিকটা আছে, সর্বশেষ পিকটা আছে, সেটা তিব্বতীয় অঞ্চলে, সেটার নাম নামচাবারোয়া, যেটা আমাদের অরুণাচল প্রদেশ স্টেটকে কিছুটা টাচ করে। তাহলে এই দুটো মাউন্টেন পিক হিমালয়ের দুই দিকে দুটো বর্ডার, তার দুই সাইড দিয়ে হিমালয় মাউন্টেনটা ওয়েস্টের দিকে এবং ইস্টের দিকে হিমালয় মাউন্টেনের পার্ট দুটো এইভাবে বাঁক নিয়ে সাউথের দিকে নামছে। এখানে যেই বাঁকটা তৈরি হচ্ছে, এই বাঁকটাকে আমরা নাম দিয়েছি সিনটেক্সিয়াল বেন্ড। সেই সিনটেক্সিয়াল বেন্ড তাহলে এই নামচাবারোয়া ইস্টের দিকে দেখতে পাচ্ছি, নামচাবারোয়া ওয়েস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি নাঙ্গা মাউন্টেন। আমি এখানে দিয়েছি K2 বা গডওয়িন অস্টিন, টেবিল করে দিয়েছি কিছু পিকস। K2 বা গডওয়িন অস্টিন এটা কারাকোরাম রেঞ্জে পিওকের মধ্যে থাকলেও আমরা ইন্ডিয়ার লাদাখকে ধরি, এটা ইন্ডিয়ার হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। হিমালয় মাউন্টেনের মধ্যে হাইয়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ের মধ্যে যদি হাইয়েস্ট পিক বলা হয় সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। তাছাড়াও দিয়েছি ওয়েস্ট ইন্ডিয়ান মোস্ট পিক, ওয়েস্টের দিকে আমরা যদি এই হিমালয়ের লাস্ট পিক ধরি নাঙ্গা মাউন্টেন, তারপরে নামচাবারোয়া ইস্ট ইন্ডিয়ান মোস্ট পিক, ইস্টের দিকে হিমালয়ের লাস্ট পিক যদি বলি সেটা হচ্ছে নামচাবারোয়া। তারপরে নন্দা দেবী, এই নন্দা দেবীকে বলছি আমরা এখানে যে আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো বিতর্ক নেই এই রকম হাইয়েস্ট পিক, সেটার নাম হলো নন্দা দেবী। কারণ যে হাইয়েস্ট পিকটা K2 সেটা পিওকে দাবি করে প্লাস ইন্ডিয়া দাবি করে। সেকেন্ড হাইয়েস্ট পিক যেটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা, এটা নেপাল দাবি করে প্লাস ইন্ডিয়া দাবি করে। তার সাথে থার্ড হাইয়েস্ট পিক নাঙ্গা মাউন্টেন, সেটাও পাকিস্তান দাবি করে প্লাস ইন্ডিয়া দাবি করে, বিতর্ক। সেই হিসাবে আমরা পরবর্তী পিক, সেটা ফোর্থ হাইয়েস্ট পিক হিসাবে নন্দা দেবী, যেটা সম্পূর্ণভাবে উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয়ে রয়েছে উত্তরাখণ্ডে। এছাড়াও সান্দাফু দিয়েছি, বেঙ্গল হাইয়েস্ট পিক হিসাবে বিখ্যাত সান্দাকাফু বা সান্দাফু। এছাড়াও মাউন্ট এভারেস্ট, এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক, যাকে সাগরমাতা বলা হয় নেপালে, সেই মাউন্ট এভারেস্টটা দিয়েছি, যার ওল্ডেস্ট নেম হলো পিক 15, সেটা এখানে দেওয়া আছে। তো এই হয়ে গেল। তো নেক্সট আমরা কোশ্চেনে আসছি, কত ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। নেক্সট কোশ্চেনে আসছি, দেওয়া আছে দ্য লার্জেস্ট স্টেটস অফ ইন্ডিয়া ইন দ্য অর্ডার এরিয়া ওয়াইজ। এরিয়ার দিক থেকে আমাদের কোন কোন স্টেটগুলো আমরা পরপর করতে পারবো। তো এখানে আমি দিয়েছি রাজস্থান ফার্স্ট, সেকেন্ড হলো মধ্যপ্রদেশ, থার্ড হলো মহারাষ্ট্র, ফোর্থ হলো উত্তরপ্রদেশ, ফিফথ হলো গুজরাট। টপ 5 স্টেটস আমি দিয়েছি। তাহলে রাজস্থান ফার্স্ট,
তাহলে এখানে আমরা রাজস্থান ফার্স্ট পেলাম, মধ্যপ্রদেশ সেকেন্ড অ্যান্ড মহারাষ্ট্র থার্ড। তো এই ফার্স্ট আনসারটা ঠিক, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। এইভাবে আমরা করলে অবশ্যই ভালো মার্কস পাবো, এক্সট্রা ইনফরমেশান গ্যাদার করতে পারছি। পরের কোশ্চেনে আমরা চলে আসি। পরের কোশ্চেন দেওয়া আছে, ড্যাশ ওয়াজ দ্য ম্যাসকট অফ ইন্ডিয়ান সেন্সাস 2011। ইন্ডিয়ার সেন্সাস 2011-এ আমাদের ম্যাসকট কী ছিল? এই ম্যাসকট কি? ওমেন এনুমিরেটর। ওমেন এনুমিরেটর এটা হচ্ছে মহিলাদের আমরা বেশি করে ফোকাস করার জন্য গণনাকারী হিসাবে আমরা মহিলাদের বেশি কাজে লাগিয়েছি। গণনাকারী হিসাবে আমরা, হ্যাঁ, এনুমিরেটর মানে হলো গণনাকারী। তো এই হিসাবে ওমেন এনুমিরেটর এটা হলো আমাদের ম্যাসকট ইন্ডিয়ান পপুলেশন সেন্সাসে, ভারতীয় আদমশুমারিতে 2011-এ। তো এই শুমারি বা এই পপুলেশন সেন্সাস থেকে আমরা কোশ্চেনটা বারবার পাই, কত সালে আমাদের ভারতবর্ষে সেন্সাস ফার্স্ট স্টার্ট হয়? সেটা হচ্ছে 1872-এ। কিন্তু সিঙ্ক্রোনাস ওয়েতে আমরা সেন্সাসটা স্টার্ট করি যে 10 বছর ছাড়া ছাড়া এটা হবে, আগে বলা ছিল না। 1881 সাল থেকে আমরা প্রতি 10 বছর ছাড়া ছাড়া সিনক্রোনাস ওয়েতে সেন্সাস পাবলিশড হবে, এটা প্রকাশ করি। তারপরে হলো 1951, এটা এই 1951-এ ফার্স্ট আমাদের স্বাধীনতার পরে সেন্সাস পাবলিশড হয়। সেই হিসাবে 2011-তে আমরা 15তম সেন্সাসে আছি 1872 সাল থেকে ধরলে, এবং স্বাধীনতার পর আমরা এটা 7ম সেন্সাস পাবলিশড করেছি। সেই হিসাবে আমাদের সেন্সাসের একটা স্লোগান আছে, এইবারের এই 2011 সেন্সাসের স্লোগান, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। তাহলে কত ইনফরমেশান গ্যাদার করতে পারলাম। ইন্ডিয়াতে সেন্সাস স্টার্ট হয় 1872-তে, সিঙ্ক্রোনাস সেন্সাস 1881-এ, ইন্ডিয়াতে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে 1951-এ, আমাদের 2011 লাস্ট সেন্সাস পাবলিশড হয়েছে সেটা 15th, এবং আমাদের স্বাধীনতার পর সেটা 7th, এবং আমাদের সেন্সাসের স্লোগান হলো আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। তো এটা, আচ্ছা আমি আরেকবার রেসপন্স নেব। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু শুনে নিই। শুনতে পাচ্ছ ক্লিয়ার? থ্যাংক ইউ। চলো, আচ্ছা আরেকটু রেসপন্স নেবো। এইভাবে পড়তে বা এইভাবে দেখতে সুবিধা হচ্ছে তো তোমাদের? থ্যাংক ইউ সো মাচ। চলো, আচ্ছা নেক্সট আমরা চলে আসি পরের কোশ্চেনে আমরা আসছি কোশ্চেন নাম্বার 17। আবার একটু লেগুন নিয়ে আমরা পড়ব। হোয়ার ইজ দ্য ফেমাস চিল্কা লেগুন? চিল্কা আমরা অনেকে লেক বলি, হ্যাঁ এটা লেকের একটা ভার্সান। লেকের কনসেপ্টটা হলো চারপাশে এইরকম ল্যান্ড থাকবে, মাঝখানে ওয়াটার বডিজ থাকবে, সেই ল্যান্ডে যে ওয়াটার থাকবে তার সঙ্গে ডাইরেক্ট কোনো ওশিয়ান বা সিয়ের কানেকশান থাকবে না, ডাইরেক্ট কানেকশান থাকবে না। আর লেগুনের কনসেপ্ট হলো তার ওয়ান সাইড ওপেন থাকবে, ডাইরেক্ট ওশিয়ান বা সিয়ের সঙ্গে কানেকশান থাকবে। যেমন ভেবে দেখো, আমরা যদি বলি ডাল লেক বা উলার লেক, এদের সঙ্গে ওশিয়ান বা কোনো সিয়ের কানেকশান আছে? নেই। তাহলে এরা হলো লেক। আর লেগুন হওয়া মানে তার সঙ্গে ওশিয়ান বা সিয়ের ডাইরেক্ট একটা কানেকশান থাকবে। যেমন আমরা নাম শুনেছি চিল্কা, ওড়িশাতে রয়েছে, বে অফ বেঙ্গলের কানেকশান। তো ডিয়ার্স, আমাদের এখানে বলেছে লার্জেস্ট বা ফেমাস চিল্কা লেগুন কোথায়? ওড়িশাতে। এই যে চিল্কা লেগুন, এটা আমরা আমাদের ভারতবর্ষের তথা ওড়িশার তথা এশিয়ার মধ্যে বৃহত্তম লেগুন, এই ইনফরমেশান দেওয়া আছে। এছাড়াও ডিয়ার্স আমরা আরও একটা দেখব যে আমাদের এই যে চিল্কা লেগুন, এটা ছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বর্ডারে একটা লেগুন রয়েছে যেটার নাম হলো পুলিকট লেগুন। সেই পুলিকট লেগুন কতটা উল্লেখযোগ্য দেখো, পুলিকট লেগুন হলো ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট লেগুন। এই পুলিকট লেগুন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে রয়েছে। এই পুলিকট লেগুন রয়েছে আমাদের তিরুপতি ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশে ম্যাক্সিমাম পার্টটাই রয়েছে। এই পুলিকট লেগুনে রয়েছে শ্রীহরিকোটা আইল্যান্ড। যে শ্রীহরিকোটা আইল্যান্ড নিয়ে আমরা চর্চা করি, শ্রীহরিকোটা আইল্যান্ড অন্ধ্রপ্রদেশের সাইডে রয়েছে পুলিকট লেগুনে। এই শ্রীহরিকোটা আইল্যান্ডে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার্স রয়েছে। এই সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারটা থেকে আমরা 2013-এ সাকসেসফুল মঙ্গলযান পাঠিয়েছি মার্সের উদ্দেশ্যে। আমরা 2023-তে আমরা পাঠিয়েছি চন্দ্রযান
মিশন ফ্রি আমরা এটা পাঠিয়েছি। আমরা 2023তেই পাঠিয়েছি এটা সূর্যকে নিয়ে রিসার্চ করার জন্য আদিত্য L1, এত এর হিস্ট্রি রয়েছে। সেটা রয়েছে একটা লেগুনে, যেটা ভারতবর্ষের চিল্কার পরে সেকেন্ড লার্জেস্ট লেগুন, সেটা হলো এই পুলিকট লেগুন, যেটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে থাকলেও ম্যাক্সিমাম পোর্শনটা আমাদের রয়েছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দেওয়া আছে, দ্য ইন্ডিয়ান স্টেট ক্লেম বাই চায়না অ্যাজ আ পার্ট অফ ইটস টেরিটরি। চায়না তো সবসময় চাইতে থাকে ইন্ডিয়ার কিছু অংশ তাদের, কোনটা কোনটা না, এখানে যা অপশান আছে সেই অনুসারে অরুণাচল প্রদেশ। অ্যাকচুয়াল ডিয়ার্স আমরা যদি এদিকে পিকচারটা দেখি, তাহলে চায়না তো চাই লাদাখের অংশটা, চায়না তো চাই অরুণাচল প্রদেশের অংশটা, তো ম্যাক্সিমাম অরুণাচল প্রদেশের অংশটাই তাদের বলে দাবি করে। তো যাই হোক, আমরা সেই আবারও এই ইন্ডিয়ার সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বাউন্ডারি লাইন আবার আমি দিয়েছি, সেই স্যারক্রিক লাইন, ইন্ডিয়া পাকিস্তান র্যাডক্লিফ লাইন, ইন্ডিয়া পাকিস্তান ডুরান লাইন, ইন্ডিয়া আফগানিস্তান এলওসি লাইন, ইন্ডিয়া অ্যান্ড পিওকে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা পাকিস্তানও বলতে পারি, এলওএসি, ইন্ডিয়া চায়না ম্যাকমোহন, ইন্ডিয়া চায়না 3 বিঘা, ইন্ডিয়া বাংলাদেশ পাটকাই, ইন্ডিয়া মায়ানমার ওয়াগা, এটা একটা চেকপোস্ট ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। আবারও পড়া হয়ে গেল, এই ইনফরমেশনটা নিতে গিয়ে আমরা আবারও পড়তে পারলাম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসছি। পরের কি কোশ্চেন আছে? পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ করছে না ফলোয়িং অপশানের মধ্যে? দেওয়া আছে সাউদার্ন ট্রিপ অফ ইন্ডিয়া রামেশ্বরম। না, আমাদের ইন্ডিয়ার মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট, এটা কখনোই আমরা রামেশ্বরমকে বলি না, সাউদার্ন মোস্ট পয়েন্ট আমরা কন্যাকুমারীকে বলি, যেটা তামিলনাড়ুতে রয়েছে মেনল্যান্ডে। আর এক্সট্রিম সাউদার্ন মোস্ট পয়েন্ট সেটা আমরা জানি, সেটা ইন্দিরা পয়েন্ট গ্রেট নিকোবর আইল্যান্ডে রয়েছে। তো এইভাবে আমরা নর্থ ইন্ডিয়ান মোস্ট পয়েন্ট জানি লাস্ট পয়েন্ট ইন্দিরা কোল, ইস্ট ইন্ডিয়ান মোস্ট পয়েন্ট আমরা জানি অরুণাচল প্রদেশে রয়েছে কিবিথু, ওয়েস্ট ইন্ডিয়ান মোস্ট পয়েন্ট আমরা জানি এখানে গৌরমতি বা গুহারমতি বা গৌর মাতা, অনেক নাম দিই আমরা গুজরাটে, তো গুহারমতি হিসাবে খুব ফেমাস, এই হিসাবে জানি এখানে এটা দেয়া আছে। এছাড়াও ডিয়ার্স আমরা এখানে পড়ব যে রামেশ্বরম বলে যে আইল্যান্ডটা রয়েছে, সেই রামেশ্বরম আইল্যান্ড এই জায়গায় রয়েছে, এটা তামিলনাড়ুর একটা আইল্যান্ড রামেশ্বরম আইল্যান্ড। সেই রামেশ্বরম আইল্যান্ড আর এদিকে রয়েছে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার একটা আইল্যান্ড মান্নার আইল্যান্ড, এই মান্নার আইল্যান্ড আর হলো রামেশ্বরম আইল্যান্ড, এদের মাঝখানে রয়েছে পক প্রণালী যেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে, পল্ক স্ট্রেট পক প্রণালী, যেটাকে আমরা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে বর্ডার বা বাউন্ডারি হিসাবে দেখি, জলভাগের মধ্যে মেরিটাইম বাউন্ডারি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। যে দুটো ওয়াটার বডিকে কানেক্ট করছে সেটা হলো এদিকে বে অফ বেঙ্গল আর এদিকে পল্ক বে, ছোট্ট একটা বে রয়েছে পল্ক বে, তাই কানেক্ট হচ্ছে বে অফ বেঙ্গল অ্যান্ড পল্ক বে। আবার এই পল্ক বে নিচে গালফ অফ মান্নার বলে একটা জলাশয় রয়েছে, তাকেও কানেক্ট করেছে, সেই জন্য বে অফ বেঙ্গল অ্যান্ড গালফ অফ মান্নারকে পল্ক বে কানেক্ট করে। যদি আমাদের পল্ক বে থাকে না তখন হবে বে অফ বেঙ্গল অ্যান্ড গালফ অফ মান্নারকে কানেক্ট করে পল্ক স্টেট। যদি বলা হয় এই পল্ক স্টেট কোন দুটো আইল্যান্ডের মধ্যে, তাহলে বলতে পারবো পাম্বান বা রামেশ্বরম আইল্যান্ড তামিলনাড়ু আর মালনাল আইল্যান্ড হলো শ্রীলঙ্কা। এছাড়াও এই রামেশ্বরম আইল্যান্ডের লাস্ট পয়েন্টকে বলা হয়, একদম এক্সট্রিম মোস্ট পয়েন্টকে বলা হয়, এই জায়গায় পিকচারটা দিয়েছি, অসাধারণ সুন্দর একটা জায়গা ধনুষকোডি, কি বলি আমরা ধনুষকোডি, সেই ইনফরমেশনটাও আমাদের দেওয়া আছে। এই জায়গাটায় রামেশ্বরমের লাস্ট পয়েন্টের নাম হলো ধনুষকোডি, অসাধারণ সুন্দর জায়গা। এত ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। নেক্সট পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দেওয়া আছে, অ্যাজ পার 2011 সেন্সাস দ্য স্টেট ইন ইন্ডিয়া উইথ দ্য হাইয়েস্ট আরবান পপুলেশন, কোন স্টেটের আরবান পপুলেশন বেশি? মহারাষ্ট্র। ডিয়ার্স আমি এইভাবে পড়াচ্ছি যাতে তোমরা শুধু একটা কোশ্চেন নয় তার সারাউন্ডিং ইনফরমেশন নিয়ে 50টা প্র্যাকটিস করা, মানে মিনিমাম এই সময়ের মধ্যে 1000 থেকে 2000 কোশ্চেন প্র্যাকটিস করে যাওয়া, আরও বেশি ডিজিটাল ওয়েতে, পিকচারাইজড ওয়েতে, আরও বেশি কালারফুল ওয়েতে যদি আমরা এটা দেখি তাহলে আমাদের আরও বেশি সুবিধা হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। তো
মহারাষ্ট্রেতে সবচাইতে বেশি আরবান পপুলেশন রয়েছে। আমরা যদি দেখি আরবানে কত মানুষ বসবাস করে ইন্ডিয়াতে 31% অ্যাপ্রক্সিমেট, আর রুরালে গ্রামে বসবাস করে কত পার্সেন্ট সেন্সাস অনুসারে 68% অ্যাপ্রক্সিমেট। তারপরে হাইয়েস্ট নাম্বার অফ আরবান পপুলেশন, সেটা হাইয়েস্ট নাম্বার অফ রুরাল পপুলেশন এবং পার্সেন্টেজেও বেশি রয়েছে, সেই হিসাবে আমরা উত্তরপ্রদেশে দেখতে পাবো। লোয়েস্ট নাম্বার অফ রুরাল পপুলেশন বা লোয়েস্ট পার্সেন্টেজ সেটা আমরা গোয়াতে দেখতে পাবো। হাইয়েস্ট পার্সেন্টেজে যদি বলি আমরা কোথায় দেখতে পাবো, হাইয়েস্ট পার্সেন্টেজ আরবান পপুলেশন রয়েছে গোয়াতে। এবার যদি বলি হাইয়েস্ট নাম্বার অফ আরবান পপুলেশন কোথায় রয়েছে, সেটা পাবো আমরা মহারাষ্ট্রে। তাহলে আমরা এখানে বারবার পরীক্ষায় আসে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আরবান পপুলেশন গোয়া, হাইয়েস্ট নাম্বার অফ আরবান পপুলেশন সংখ্যায় বেশি সেটা হলো মহারাষ্ট্র। এইভাবে আমরা প্রচুর ইনফরমেশন কালেক্ট করতে পারবো এবং পড়তে পারবো। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দেওয়া আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইল্যান্ড অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাক্টিভ ভলক্যানো ফাউন্ড। অ্যাক্টিভ ভলক্যানো আমরা কোন আইল্যান্ডে পাবো? অ্যাক্টিভ ভলক্যানো, অ্যাক্টিভ ভলক্যানো আমরা নাম শুনবো, এখানে দেওয়া আছে ব্যারেন আইল্যান্ড। হ্যাঁ ডিয়ার্স, আমরা শুনবো আন্দামানে রয়েছে ব্যারেন, প্রায় সময় ম্যাগমা বেরিয়ে আসে, ব্যারেন ভলক্যানো রয়েছে। এই ব্যারেন ভলক্যানো রয়েছে, এটা কোথায় আছে সেই সমস্ত ইনফরমেশান পেয়ে যাব। এখানে দেখো আন্দামান গ্রুপস, এই নিয়ে ইনফরমেশান দেওয়া আছে। 550টা আইল্যান্ড রয়েছে শুধু আন্দামান গ্রুপসে, আর 22টা নিকোবরে, টোটাল 572। আন্দামান, এটা হচ্ছে আরাকান ভলক্যানিক মাউন্টেনের ওপরে আন্দামান আইল্যান্ডটা তৈরি হয়েছে, যেটা মায়ানমারে রয়েছে। জলের নিচে ভলক্যানিক মাউন্টেন রয়েছে, তার ওপরে আন্দামান ভলক্যানিক আইল্যান্ড, মানে ভলক্যানো থেকে ম্যাগমা বেরিয়ে এসে আইল্যান্ড তৈরি হয়েছে, ভলক্যানো আইল্যান্ড। আন্দামানে বহু আইল্যান্ড আছে, যেমন রস আন্দামান, নীল আন্দামান, হ্যাভলক আন্দামান, বহু এরকম আইল্যান্ড রয়েছে। সাউথ আন্দামান, মিডল আন্দামান, এইভাবে। আন্দামানের লার্জেস্ট আইল্যান্ডের নাম হলো মিডল আন্দামান আইল্যান্ড। আন্দামানের স্মলেস্ট আইল্যান্ডের নাম হলো খুব পপুলার রস আন্দামান আইল্যান্ড। আন্দামানের 3টে আইল্যান্ডের নাম পরিবর্তন করা হয়েছে পপুলারলি, সেটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ওপর ডিপেন্ড করে। রস আইল্যান্ড নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ, নীল আইল্যান্ড শহীদ দ্বীপ, হ্যাভলক আইল্যান্ড স্বরাজ দ্বীপ, এইভাবে। আন্দামানে একটা জেল রয়েছে সেলুলার জেল, সেই সেলুলার জেল কোথায় রয়েছে না পোর্ট ব্লেয়ার ক্যাপিটাল যেখানে রয়েছে। পোর্ট ব্লেয়ার ক্যাপিটালটা কোন আইল্যান্ডে রয়েছে না সাউথ আন্দামান আইল্যান্ডে। আন্দামানের ফেমাস ল্যাঙ্গুয়েজ কি, সবচাইতে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে, সেটা হচ্ছে বেঙ্গলি, ফেমাস ল্যাঙ্গুয়েজ। এছাড়াও এখানে ইনফরমেশান, আন্দামানের হাইয়েস্ট পিকের নাম কি, হাইয়েস্ট পিকের নাম স্যাডেল পিক, নর্থ আন্দামান বলে একটা আইল্যান্ডে রয়েছে। আন্দামানে যে রেসটা রয়েছে নরগোষ্ঠী রেস, নেগ্রিটো। আন্দামানে পপুলার ট্রাইবস রয়েছে যার নাম জারোয়া, ওঙ্গি, নাম শুনেছি। মিডল এবং লিটল আন্দামানে এরা থাকে, জারোয়া ওঙ্গিরা। আন্দামানে যে ফেমাস ভলক্যানো রয়েছে নারকোন্ডাম এবং ব্যারেন, এই যে ব্যারেন ভলক্যানো একটু আগে পড়লাম, ব্যারেন অ্যাক্টিভ ভলক্যানো, প্রতি বছর ম্যাগমা বেরিয়ে আসে। আন্দামানে ফরেস্ট রয়েছে, এখানে প্রচুর বৃষ্টি হয়, সেই জন্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট দেখা যায়। আন্দামান নিয়ারেস্ট কান্ট্রি যদি বলা হয় মায়ানমার, এবং আন্দামান থেকে আমাদের নিয়ারেস্ট যদি মেট্রো সিটি বলা হয় ডিস্টেন্স অনুসারে চেন্নাই। এত ইনফরমেশান আমরা পাচ্ছি আন্দামান থেকেই, শুধু আন্দামানের এত ইনফরমেশান আমরা গ্যাদার করতে পারছি উইথ পিকচার্স। শুধু কেন শুধু ব্যারেন আইল্যান্ড পড়বো? তাহলে এইভাবে পড়লে ডিয়ার্স আমাদের অনেকটাই উপকার হবে, কাজে আসবে। নেক্সট আমরা পড়ছি হুইচ রিভার চিত্রকূট ওয়াটারফলস। কোন রিভারে চিত্রকূট ওয়াটারফলস রয়েছে, সেটা দেওয়া আছে ইন্দ্রাবতী। ইয়েস ডিয়ার্স, চিত্রকূট ওয়াটারফলস দেখতে ঠিক এই রকম অসাধারণ সুন্দর, ধাপে ধাপে জলটা নেমে আসছে। চিত্রকূট ওয়াটারফলস এটা রয়েছে ছত্তিশগড় ইন্দ্রাবতী রিভারে, এবং এই চিত্রকূট ওয়াটারফলসকে বলা হয় ইন্ডিয়ার নায়াগ্রা ফলস। নায়াগ্রা যেটা ইউএসএ কানাডা বর্ডারে, অসাধারণ সুন্দর এই যে নায়াগ্রা ফলস, প্রচুর মানুষ ভিড় করে, দর্শনার্থীরা, ভিজিটাররা, ট্যুরিস্টরা ভিড় করে। তো সেই হিসাবে এই নায়াগ্রা ফলস এটা মিনি নায়াগ্রা বলি। এছাড়াও আমি এখানে পিকচারাইজড করেছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওয়াটারফলস লোকেশান দেয়, যেমন ধোঁয়াধর ওয়াটারফলস মধ্যপ্রদেশে রয়েছে, কপিলধারা ওয়াটারফলস মধ্যপ্রদেশে রয়েছে, একটু আগে আমরা যোগ ওয়াটারফলস দেখলাম কর্ণাটকে রয়েছে, একটু আগে আমরা হয়তো দেখেছি দুধসাগর ওয়াটারফলস গোয়াতে রয়েছে। এইভাবে একটু আগে আমরা হুন্ড্রু ওয়াটারফলস দেখব যে এটা ঝাড়খণ্ডে রয়েছে। এরকম বহু ওয়াটারফলসের পিকচার্স দিয়েছি, তাদের মধ্যে এগুলো খুব পপুলার, প্রায় পরীক্ষায় আসে। সেই চিত্রকূট ওয়াটারফলস আমরা এখানে পেলাম ইন্দ্রাবতী রিভার ছত্তিশগড়ে। নেক্সট আমরা ডিয়ার্স পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেওয়া আছে ইন্ডিয়ান সোভারজেন্টি ইন স্টেট ইন সি এক্সটেন্ড আপ টু ড্যাশ নটিক্যাল মাইল। তাহলে এখানে বলছে ইন্ডিয়ান সোভারিজেন্টি ইন সি এক্সটেন্ড আপ টু ড্যাশ নটিক্যাল মাইল। কি এটা, জিনিসটা কি? এই জিনিসটা একটা ছোট্ট স্টোরি আছে, সেটা হলো যে একটা যদি দেশ তার কাছাকাছি সমুদ্র থাকে, সেই
দেশটার কত নটিক্যাল মাইল পর্যন্ত সে তার জলটাকে ব্যবহার করতে পারবে। সেখান থেকে কোনো মিনারেলস পেলে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কালেক্ট করতে পারবে। সেখানে সে মাছ ধরতে পারবে। সেই জায়গা দিয়ে যদি কোনো শিপ চলাচল করে তাহলে সে সেখানে ট্যাক্স পেলাতে পারে। তো সেটা কতটা পর্যন্ত, সেটাকে বলা হয় তার টেরিটোরিয়াল সি। তো ইন্ডিয়া টেরিটোরিয়াল সি ধরা হয়েছে 12 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান সমান কত? 1.85 কিলোমিটার। ধরে নাও না 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার 1 নটিক্যাল মাইল হলে 12 নটিক্যাল মাইল, প্রায় 24 কিলোমিটার পর্যন্ত আমাদের ইন্ডিয়ার অংশ আমাদের মেনল্যান্ড থেকে। সুতরাং এই অংশ পর্যন্ত আমরা মাছ ধরতে পারি, এই অংশে পর্যন্ত আমরা মিনারেলস কালেক্ট করতে পারি। এই অংশে যদি আমাদের কোনো শিপ চলে আসে কোনো আউটসাইড কান্ট্রির, তাহলে তার উপরে আমরা ট্যাক্স ফেলাতে পারি, আমাদের পারমিশন নিয়ে এন্ট্রি নিতে হবে। এই হিসাবে ইন্ডিয়ার সি কতটা এক্সটেন্ড, কত নটিক্যাল মাইল পর্যন্ত? না 12 নটিক্যাল মাইল পর্যন্ত। এর পরবর্তী অংশকে বলা হয় কন্টিগিউয়াস জোন, তার পরবর্তী অংশকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। সেই হিসাবে আমাদের দেয়া এই কন্টিগিউয়াস জোন আরো বেশি, এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত আমরা সেগুলো পড়ি, সেগুলো ধীরে 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 পড়বো। আপাতত আমাদের কত নটিক্যাল মাইল পর্যন্ত টেরিটোরিয়াল সি, 12 নটিক্যাল মাইল পর্যন্ত, সেটাই আমরা পড়ে থাকবো। তারপরে আছে আমাদের ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা করতে থাকবো। নেক্সট পরের পেজে চলে যাই। এটা খুব সুন্দর জিনিস, কিন্তু এটা আমরা এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের খুব পপুলার। তারপরে আছে কন্টিগিউয়াস জোন, আরো 12 নটিক্যাল মাইল, 24 নটিক্যাল মাইল হয়ে গেল। তারপরে এটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন, 200 নটিক্যাল মাইল পর্যন্ত। যাই হোক, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন দিয়ে আছে দ্য হাইয়েস্ট পিক অফ হিমালয়াস ইন ইন্ডিয়া ইজ। ইন্ডিয়ার যে হিমালয়ের মধ্যে অবস্থিত হাইয়েস্ট পিকের নাম কি? ইন্ডিয়ার হিমালয়ের মধ্যে অবস্থিত হাইয়েস্ট পিকের নাম হলো কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে রয়েছে। বাট হিমালয় নয়, সেটা কারাকোরাম রেঞ্জে অবস্থিত, ট্রান্স হিমালয়ের অংশ কারাকোরাম রেঞ্জে অবস্থিত। গডউইন অস্টিন বা কেটু, সেটা হলো ইন্ডিয়ার মেন হাইয়েস্ট পিক, কিন্তু সেটা কারাকোরামের। হিমালয় মেনশন করে দিলে মেন হিমালয়ে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, যেটা সিকিমে রয়েছে। আবারও সেই পিকস গুলো দিয়েছি, নামচা বারোয়া, নন্দা দেবী, মাউন্ট এভারেস্ট, সান্দাফু, নাঙ্গা মাউন্টেন, এগুলো দিয়েছি আরো ইনফরমেশন গ্যাদার করার জন্য, একটু আগেও পড়ালাম। নেক্সট পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দেওয়াই আছে পোর্ট ব্লেয়ার ইজ সিচুয়েটেড ইন, একটু আগে বললাম আমি আন্দামান নিকোবর নিয়ে। সেলুলার জেল, এই যে এখানে পিকচার দেওয়া আছে সেলুলার জেল, অনেক হিস্ট্রি রয়েছে এর আন্ডারে, অনেক ব্যাকআপ রয়েছে এর আন্ডারে। সেলুলার জেল নিয়ে অনেক হিস্ট্রি রয়েছে আমাদের ফ্রিডম ফাইটার্সদের নিয়ে। সেই সেলুলার জেলটা আমরা আন্দামানে গেলেই কিন্তু ঘুরতে যাই। সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার যেখানে রয়েছে, না পোর্ট ব্লেয়ার কোথায়? সাউথ আন্দামান আইল্যান্ডে রয়েছে। সেই পোর্ট ব্লেয়ার যেহেতু সাউথ আন্দামান আইল্যান্ডে রয়েছে, সাউথ আন্দামান আইল্যান্ডেই এই সেলুলার জেল রয়েছে। এছাড়াও আন্দামান সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, কোন টাইপের আইল্যান্ড, না এটা ভলক্যানিক আইল্যান্ড। আমাদের আন্দামানের, এই আন্দামানে জারোয়া ট্রাইবস রয়েছে, ওঙ্গি ট্রাইবস রয়েছে। আন্দামানের হাইয়েস্ট পিকের নাম স্যাডেল পিক, একটু আগে আমি দেখালাম, খুব ইম্পর্টেন্ট ইয়ার্স, এখান থেকে প্রচুর ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো, একটু আগেই আমরা পড়লাম। নেক্সট আছে ইন হুইচ অফ দ্য ফলোইং টাউনস ডাজ দ্য LMT লোকাল মেরিডিয়ান টাইম শো দ্য গ্রেটেস্ট ডেভিয়েশন ফ্রম দ্য IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ডিয়ার্স, আমরা IST হিসাবে আমাদের ঘড়ি চলে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে আমরা জানি এলাহাবাদ শহরটাকে ধরি, তার ওপর দিয়ে যে লাইনটা গেছে সেটা 82.5°, 82° 30' ইস্ট, এই লাইনটা গেছে, এটাকে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরি। এটা 5টা স্টেটের ওপর দিয়ে গেছে, কোশ্চেন ভীষণ আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা অ্যান্ড ছত্তিশগড় আমরা জানি। এবং এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান থেকে আমাদের গ্রেটেস্ট ডেভিয়েশন মানে টাইম ডিফারেন্স সবচাইতে বেশি কার সঙ্গে? ফলোইং অপশানে আমরা দিচ্ছি কোহিমা। হ্যাঁ, কোহিমা শহরের সঙ্গে, এই কোহিমা এই জায়গায় রয়েছে কোহিমা, আদার্স গুলো যেগুলো রয়েছে আরো কাছাকাছি রয়েছে, সেই জন্য কোহিমার সঙ্গে আমাদের সবচাইতে বেশি টাইম ডিফারেন্স আমরা লোকাল টাইম হিসাবে যদি ক্যালকুলেট করি। এছাড়াও ডিয়ার্স আমি একটু টাইম নিয়ে দিয়েছি যেগুলো পরীক্ষায় বারবার আছে, টাইম ডিফারেন্স, যেমন GMT গ্রিনিচ মিন টাইমের সঙ্গে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের টাইম ডিফারেন্স কত? 5 hour 30 minutes। আবার আমি দিয়েছি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে কলকাতার লোকাল টাইমের টাইম ডিফারেন্স কত, সেটাও দেওয়া আছে 24 minutes। আবার দেওয়া আছে 5 hour 54 minutes, কার কার সঙ্গে? GMTর সঙ্গে, গ্রিনিচ মিন টাইমের সঙ্গে কলকাতা লোকাল টাইমের টাইম ডিফারেন্স। আবার দেওয়া আছে 4 hour 30 minutes, সেটা IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে
লন্ডনের টাইম ডিফারেন্স হলো 4 hour 30 মিনিট। আবার দেওয়া আছে 1 hour 57 মিনিটস, এটা লোকাল টাইমের টাইম ডিফারেন্স। ইন্ডিয়ার ইস্ট ওয়েস্টের টাইম ডিফারেন্স হলো লোকাল টাইম নিলে, যদি স্ট্যান্ডার্ড টাইম একটাই, যা এলাহাবাদ বলবে সেটাই সব জায়গায় ঘড়ি চলে, কিন্তু লোকাল টাইম বললে তাহলে 1 hour 57 মিনিটস। আর দুটো মেরিডিয়ানস অফ লংগিটিউডস এর মাঝখানে টাইম ডিফারেন্স হলো 4 মিনিটস। তো ডিয়ার্স, এই যে টাইম ডিফারেন্স গুলো, এগুলো বারবার আমাদের পরীক্ষায় আসে, আমরা সেইভাবে এগুলোকে দেখে নেব একটু। নেক্সট পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেনে দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য গিভেন হিল স্টার্টিং ফ্রম দ্য নর্থ অ্যান্ড গোয়িং টুয়ার্ড দ্য সাউথ। মানে নর্থ থেকে সাউথে আমরা যে হিলস গুলো দেখব, সেই অপশনের হিলস গুলো দেখে আমাকে সাজাতে হবে নর্থ থেকে সাউথে। ইন্ডিয়াতে প্রচুর হিলস আছে, গারো, খাসি, জয়ন্তিয়া, নীলগিরি, আনাইমালাই, এরকম প্রচুর হিলস আছে। তার মধ্যে নর্থ থেকে সাউথে সাজাচ্ছি, সেটা সি আনসারটা ঠিক। নাল্লামালাই, এখানে দেখতে পাচ্ছি নাল্লামালাই রয়েছে। তারপরে জাভাদি হিল, এই জায়গায় জাভাদি হিল পিকচারই দিয়েছি। নীলগিরি হিল, আমরা এখানে দেখতে পাচ্ছি নীলগিরি হিল। আর হলো আনাইমালাই হিল, এক্সট্রিম সাউথে আনাইমালাই হিল। তাহলে এইভাবে পরপর যদি সাজানো হয়, তাহলে সাজাতে পারছি আমরা নাল্লামালাই হিল, তারপরে জাভাদি হিল, নীলগিরি হিল, আনাইমালাই হিল। পরপর এভাবে বহু হিলস দেয় নর্থ সাউথে সাজাতে। তো আমি টোটাল হিলস গুলো এখানে তুলে ধরেছি, মাউন্টেন্স গুলো তুলে ধরেছি, যাতে আমাদের সুবিধা হয়। নেক্সট কোশ্চেনে আসছি, হুইচ অফ দ্য ফলোইং পাসেস লাই ইন দ্য সতলেজ ভ্যালি। সতলেজ রিভার সাইডে বা সতলেজ রিভার ভ্যালিতে কোন পাসটা রয়েছে, সেটা নাম হলো শিবকিলা। খুব পপুলার পাস ডিয়ার্স, শিবকিলা। এখানে নর্থ ইন্ডিয়ার কিছু পিকচার দিয়েছি। এই জায়গাটাই রয়েছে শিবকিলা, হিমাচল প্রদেশে। খুব পপুলার আমাদের এই যে হিমাচল প্রদেশ, সেই হিমাচল প্রদেশে আমাদের পপুলার শিবকিলা পাস। এই যে শিবকিলা পাস, এই জায়গাটাই রয়েছে শিবকিলা। এছাড়াও রোটাং পাস রয়েছে। তো আমাদের পপুলার পাস যদি একটু দেখি, তাহলে নাথুলা পাস, যেটা সিকিমে রয়েছে, সিকিমের নাথুলা পাস। নাথুলা পাস কিন্তু খুব উল্লেখযোগ্য, নাথুলা পাস সিকিমে রয়েছে। শিবকিলা পাস, এটা রয়েছে হিমাচল প্রদেশে, খুব পপুলার। অ্যান্ড জেলিপিলা পাস, এটা রয়েছে সিকিমে। কয়েকটা পাস দিয়েছি যেগুলো পরীক্ষায় খুবই আসে, সেই পাসগুলো আমি এখানে দেখালাম। এছাড়াও পিকচারে প্রচুর পরিমাণে রয়েছে। নেক্সট আমরা চলে আসছি, পালঘাট জয়েন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস। পালঘাট কোন স্টেটকে জয়েন করছে, মানে পালঘাট এটা সাউথ ইন্ডিয়ার একটা পাস। আনসার দেওয়া আছে কেরালা, তামিলনাড়ু। আমরা দেখতে পাচ্ছি এখানে ভোরঘাট বলে একটা পাস আছে, সেই ভোরঘাট পাসটা মধ্য মহারাষ্ট্রে রয়েছে। ভোরঘাট পাস, এই ভোরঘাট পাস পিকচার দেখলেই বুঝতে পারবো এই জায়গাটায় রয়েছে মহারাষ্ট্রে। কানেক্ট করে কাকে, মুম্বাই পুনেকে, খুব পরীক্ষায় দেয়। আর থালঘাট পাস, এটাও রয়েছে মহারাষ্ট্রে। থালঘাট পাস মহারাষ্ট্রে রয়েছে, এটা কানেক্ট করে মুম্বাই নাসিককে, মুম্বাই নাসিককে কানেক্ট করে। এছাড়াও ডিয়ার্স, যেটা আমাদের কোশ্চেন আছে, পালঘাট পাস, পালঘাট পাস হলো কেরালাতে রয়েছে, কানেক্ট করে কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে একদম পালাকাদ কেরালা। কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে পালাকাদ কেরালা, এটা হচ্ছে পালঘাট পাস। এই পাসগুলো খুবই পরীক্ষায় আসে। পাসগুলো কানেক্ট করছে কাকে কাকে, কোথায় রয়েছে, আরো ইনফরমেশন গ্যাদার করতে পারলাম। শুধু কেন পালঘাট পড়বো। নেক্সট পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস দ্য মোস্ট পপুলার সিটি অফ ইন্ডিয়া, মানে মোস্ট পপুলার সিটি, জনসংখ্যায় সবচাইতে বেশি কোন শহরে, তা সেটা হলো মুম্বাই। জনসংখ্যা সবচাইতে বেশি 2011 সেন্সাস হিসাবে মুম্বাই শহরের জনসংখ্যা সবচাইতে বেশি, পরে দিল্লি। এবং একটা শহর তার পার্শ্ববর্তী বিভিন্ন আরবান এরিয়াকে নিয়ে ক্যাপচার করে যখন গ্রেটার সিটি হিসাবে দাঁড়ায়, সেটাকেই বলা হয় আরবান অ্যাগ্লোমিরেশন। আরবান অ্যাগ্লোমিরেশন হিসাবে জনসংখ্যার দিক থেকে সেটাতেও ফার্স্ট হয়ে আছে মুম্বাই। কিন্তু প্রত্যেকটা শহরের যা এরিয়া, সেই এরিয়াতে যতজন জনসংখ্যা রয়েছে তাকে সেই এরিয়া দিয়ে ডিভাইড করলে পার স্কোয়ার কিলোমিটারে জনসংখ্যা বেরিয়ে আসে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি জনসংখ্যার ঘনত্ব, পপুলেশন ডেন্সিটি, সেটা হলো টিটাগড়। টোটাল পপুলেশনে মুম্বাই শহর ফার্স্ট, আরবান অ্যাগ্লোমিরেশনে মুম্বাই শহর ফার্স্ট, কিন্তু পপুলেশন ডেন্সিটিতে আমাদের টিটাগড় ফার্স্ট। তো এই হিসাবে আমরা ইনফরমেশন পেলাম, উল্লেখযোগ্য ভারতবর্ষের শহরগুলোও দেখতে পেলাম। নেক্সট পরের কোশ্চেনে আমরা চলে আসছি। পরের কোশ্চেন, the new alluvial deposits found in the Gangetic plain are known as। হ্যাঁ, এটা হচ্ছে গঙ্গা রিভার। এই যে গঙ্গা রিভার এইভাবে উত্তরাখণ্ড হয়ে উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে, ঝাড়খণ্ড হয়ে, সাউথ বেঙ্গল হয়ে
বে অফ বেঙ্গলে পড়েছে। এই যে গঙ্গা রিভার, এই গঙ্গা রিভার যে যে এরিয়ার ওপর দিয়ে পাস করেছে সেই এরিয়ায় মাটি পড়েছে। সেই মাটি, গঙ্গা রিভারের মাটিকে পলি মাটি বলা হয়। সেই পলি মাটির মধ্যে নূতন পলি মাটিকে নাম দেওয়া হয় খাদার সয়েল, আর প্রাচীন পলি মাটিকে নাম দেওয়া হয় ভাঙ্গার সয়েল। তাহলে খাদার অ্যান্ড ভাঙ্গার, নিউ অ্যালুভিয়াল অ্যান্ড ওল্ড অ্যালুভিয়াল বিশেষ উল্লেখযোগ্য। এটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি। এই গাঙ্গেয় সমভূমিতে খাদার এবং ভাঙ্গার সয়েল আমরা পাই। খাদার সয়েল মানে নিউ অ্যালুভিয়াল সয়েল, এটা হলো খাদার সয়েল। আর ওল্ড অ্যালুভিয়াল সয়েল এটা হলো ভাঙ্গার সয়েল। তো গাঙ্গেয় সমভূমিতে এটা খুবই দেয় যে সয়েলগুলোর নাম কি। এবং গাঙ্গেয় সমভূমির এরিয়া কত? 3.75 লাখ স্কোয়ার কিলোমিটার। গঙ্গা রিভার এই গাঙ্গেয় সমভূমি গ্যাঞ্জেটিক প্লেন তৈরি করেছে। এটা রয়েছে উত্তরপ্রদেশ, ইস্ট বিহার, নর্থ ইস্ট ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে সমভূমিটা রয়েছে। রিভারটা ফ্লো করেছে কিন্তু উত্তরাখণ্ড থেকে, কিন্তু উত্তরাখণ্ড গাঙ্গেয় সমভূমির আন্ডারে নয়। রিভারটা ফ্লো করেছে, সেখানে সমতল ভূমি তৈরি করতে পারেনি। নেক্সট আমরা ডিয়ার্স পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন দিয়ে আছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর দা প্রোডাক্ট অফ, মানে লাক্ষাদ্বীপ আইল্যান্ড কার প্রোডাক্ট, কে তৈরি করেছে? সেটা আনসার কি দেওয়া আছে? আনসার কোরাল ফরমেশন। কোরাল ফরমেশন আনসার দেওয়া আছে। হ্যাঁ ডিয়ার্স, হ্যাঁ, এই সি বিউটি বা ওশিয়ান বিউটি, সি কোস্ট বা ওশিয়ান কোস্টে পাওয়া যায় এই যে কোরাল, সেই কোরাল। আর এটা হচ্ছে আমাদের কেরালা, এখানে রয়েছে লাক্ষাদ্বীপ। তো লাক্ষাদ্বীপ, এখানে আমি ইনফরমেশন দিয়েছি 36টা আইল্যান্ড রয়েছে, 36 আইল্যান্ডস। লাক্ষাদ্বীপ তৈরি হয়েছে কোরালের দ্বারা, কোরাল ফরমেশনের দ্বারা লাক্ষাদ্বীপ কোরাল আইল্যান্ডস বলা হয়। লাক্ষাদ্বীপের কোরালগুলো প্রায় গোলাকার, সেই জন্য এই ধরনের কোরাল কলোনিকে বলা হয় অ্যাটল কোরাল কলোনি। এইবার লাক্ষাদ্বীপের মানে কি? এই লাক্ষাদ্বীপের মানে হলো 100,000 আইল্যান্ডস। এটাও খুব ইম্পর্টেন্ট, মালায়ালাম ল্যাঙ্গুয়েজে 100,000 আইল্যান্ডস। এবং লাক্ষাদ্বীপে গুরুত্বপূর্ণ আইল্যান্ডস রয়েছে যেমন মিনিকয়, আমিনদিবি, অ্যান্ড্রট, কাভারাত্তি। কাভারাত্তি হলো লাক্ষাদ্বীপের ক্যাপিটাল প্লাস একটা আইল্যান্ড, এরকম আইল্যান্ড দিয়েছি। এবং লাক্ষাদ্বীপে 3টে ছোট ছোট গ্রুপ রয়েছে, একটা মিনিকয়, একটা আমিনদিবি এবং একটা লাক্ষাদ্বীপ। মিনিকয়, আমিনদিবি, লাক্ষাদ্বীপ ছোট ছোট গ্রুপ। এই গ্রুপগুলো লাক্ষাদ্বীপ একসঙ্গেই লাক্ষাদ্বীপ গঠন করেছে। তো এই হয়ে গেল লাক্ষাদ্বীপ, প্রচুর ইনফরমেশন। নেক্সট পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দেওয়া আছে ভুটান ইজ সারাউন্ডেড বাই হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস। ভুটান, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী দেশ ভুটান। কোন কোন স্টেট তাকে টাচ করে আছে দেখতেই পাচ্ছি পিকচারে, আসাম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। এখানে দেখতেই পাচ্ছি ভুটান কান্ট্রিটা তাকে কোন কোন স্টেট টাচ করে আছে, সেটা দেখলেই আমরা আনসার করতে পারবো। নেক্সট আমরা পরের কোশ্চেনে ডিয়ার্স আসছি। পরের কোশ্চেনে দেওয়া আছে দুধসাগর ফলস। পরের কোশ্চেনে দেওয়া আছে দুধসাগর ফলস লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইন ইন্ডিয়া। দুধসাগর ফলস অসাধারণ সুন্দর, সাদা দুধের মতো জলটা বেরোয় এই দুধসাগর ফলস, এবং সেইটা ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেনে আছে। সেই দুধসাগর ফলস যেখানে আছে তার পাশ দিয়েই কঙ্কন রেলওয়ে আছে, অসাধারণ সুন্দর এখানে দেখতে। সেই দুধসাগর ফলস এখানে দেয়াই আছে। দুধসাগর ওয়াটার ফলস, মান্ধবী বলে একটা রিভার রয়েছে গোয়া স্টেটে, গোয়া স্টেটে, সেই জন্য আনসারটা হলো গোয়া। এই দুধসাগর ওয়াটারফলস ছাড়াও আমি একটু আগে তোমাদের বলছিলাম যে ধোঁয়াধর ওয়াটারফলস মধ্যপ্রদেশে আছে, এই যেমন যোগ ওয়াটারফলস কর্ণাটকে আছে, সমস্ত ওয়াটারফল, হুন্ড্রু ওয়াটারফল ঝাড়খণ্ডে রয়েছে। এইভাবে ওয়াটারফলস গুলোর পিকচার আমি দিয়েছি এখানে, যে ওয়াটারফলস গুলো আসে আরো পরীক্ষায়। নেক্সট ইয়ার্স পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ট্রাইবস ইজ ফাউন্ড ইন নীলগিরি হিলস। নীলগিরি পাহাড়ে কোন ধর ট্রাইবকে আমরা পাবো এখানে অপশানে, সেটা দেওয়া যাচ্ছে টোডা। টোডা ট্রাইবসকে আমরা নীলগিরিতে পাবো। এইবার এই যে টোডা ট্রাইব নীলগিরি সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এখানে ইনফরমেশন দেওয়া আছে অসাধারণ সুন্দর। নীলগিরি, নীলগিরি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেনের একটা শাখা, নীলগিরি হিল। সেই নীলগিরি হিলটা রয়েছে তামিলনাড়ুতে, এখানে দেওয়া আছে। নীলগিরির হাইস্ট পিকের নাম হলো দোদাবেতা, সেটাও এখানে দেওয়া আছে। নীলগিরি 2005-এ নীলগিরিতে একটা টয় ট্রেনের মতো রেলওয়ে তৈরি করা হয়েছে, নীলগিরি রেলওয়ে, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে 2005-এ। নীলগিরিতে যে ট্রাইব বসবাস করে তার নাম হলো টোডা ট্রাইব, প্রায় পরীক্ষায় আসে, এটাও কোশ্চেন দেওয়াই আছে টোডা ট্রাইব ইনফরমেশন। নীলগিরিতে একটা উল্লেখযোগ্য রূপান্তরিত শিলা, মেটামরফিক রক, সেই মেটামরফিক রকের নাম চার্নোকাইট নিস। এই চার্নোকাইট নিস রক পাওয়া যায়, এটা এইরকম দেখতে চার্নোকাইট নিস, সবগুলোরই পিকচার দেওয়া আছে। এবং ভারতবর্ষে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। সেই 18টা 18 বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ 19, এই যে এখানে দেয়াই আছে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ 1986-এ আমরা তৈরি করেছি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক জুড়ে রয়েছে। তাহলে নীলগিরি পড়তে গিয়ে আমরা এত ইনফরমেশন আমরা পেলাম। টোডা ট্রাইবকে যদি দেখতে হয় এইরকম পিকচারাইজড করেছি, টোডা ট্রাইবস এইরকম দেখতে।
নেক্সট ডিয়ার্স পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনে আমাদের দেয়া আছে আবারও, পরের কোশ্চেনে দেয়া আছে হুইচ লেক ওয়াজ ফর্ম বাই, হ্যাঁ, মিটিওরাইট ইম্প্যাক্ট। মিটিওরাইট ইম্প্যাক্ট মানে হলো উল্কাপাতের ফলে যে লেকটা তৈরি হয়েছে। ইয়েস ডিয়ার্স, আমরা দেখতে পাবো যে লোনার বলে একটা লেক মহারাষ্ট্রে রয়েছে, সেটা লোনার বলে একটা ভলক্যানো ছিল, সেটা মৃত হয়ে গেছে। সেই ভলক্যানো থেকে আর ম্যাগমা বেরোয় না, তার মাথার উপরে একটা লেক রয়েছে, সেই লেকটা মাথার উপরে জল জমে লেক হয়েছে, সেটার নাম হলো লোনার লেক। এটা একটা ভলক্যানিক লেক, প্লাস এই লেকে এইভাবে বড় একটা উল্কা পড়ে সেটা গর্তটা বাড়িয়ে দিয়েছে, সেই জন্য লোনার লেক মহারাষ্ট্র। এবং এই লোনার লেকটা অ্যাস্টেরয়েড বা মিটিরিয়র ফল করে এই লেকটার সাইজ বাড়িয়ে দিয়েছে, মিটিরয়েড লেক বলা হয়। এছাড়াও ভারতবর্ষের আরো ডাল উলার একটু আগে পড়ালাম, এই লেকসগুলোও দেখা যায়। নেক্সট পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনে দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য জাংশন পয়েন্ট অফ দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন। এটা তো খুব ইম্পর্টেন্ট ইয়ার্স। এই যে আমাদের এদিকে একদম সাউথ গুজরাট থেকে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, এইভাবে তামিলনাড়ু, কেরালা হয়ে এই পর্যন্ত আছে, এটা ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন। আর এদিকে একদম ওড়িশা, ওড়িশার পর এইভাবে আসছে এই ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা হয়ে তামিলনাড়ু পর্যন্ত, এটা বলা হয় ইস্টার্ন ঘাটস মাউন্টেন, এটা ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন। এই দেওয়া আছে ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন, ইস্টার্ন ঘাটস মাউন্টেন। ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেনের হাইয়েস্ট পিকের নাম আমরা জানি, সেটা হচ্ছে আনামুদি, যেটা সাউথ ইন্ডিয়ান হাইয়েস্ট পিক, কেরালা স্টেটে আছে, তার হাইট 2695 মিটার আছে। এছাড়াও ইস্টার্ন ঘাটস মাউন্টেনের হাইয়েস্ট পিক সেটা হচ্ছে ঝিন্দাগাদা, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে 1690 মিটার। এই ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ঘাট যেখানে মার্জ হয়েছে, মার্জ পয়েন্টটার নাম হলো নীলগিরি। সেই নীলগিরির হাইয়েস্ট পিক দোদাবেতা, যা 2637 মিটার, তামিলনাড়ুতে রয়েছে। নীলগিরি লোকেশন তামিলনাড়ু, এটা ওয়েস্টার্ন ঘাটসের পার্ট। নীলগিরি বিখ্যাত হচ্ছে নীলগিরি রেলওয়ের জন্য এবং কফি কাল্টিভেশনের জন্য, সেটা দিয়েছি ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে গেছে 2005-এ। এইভাবে ডিয়ার্স ইনফরমেশনস গুলো পেলে আমাদের অনেক বেশি আগাতে সুবিধা হবে, আরো বেশি আমরা কোশ্চেন কমন পাবো। নেক্সট পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দিয়ে আছে দ্য স্লোগান অফ সেন্সাস 2011 ওয়াজ, 2011 যে পপুলেশন সেন্সাস পাবলিশড হয় তাতে স্লোগান কি ছিল? দেয়াই আছে আনসার, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। হ্যাঁ, 2011 সেন্সাসে আমাদের স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এছাড়াও আমরা ইনফরমেশন পাচ্ছি ফার্স্ট আমাদের সেন্সাস স্টার্ট হয় 1872-তে, সিনক্রোনাস ওয়েতে 1881-এ, এবং ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পরে ইন্ডিয়ার সেন্সাস স্টার্ট হয় 1951-এ, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সেন্সাস। এরপরে ইন্ডিপেন্ডেন্সের পর আমাদের কততম না 7তম এটা ইন্ডিয়ান সেন্সাস, এবং টোটাল কততম সেন্সাস সেটা হচ্ছে 15th সেন্সাস 1872 সাল থেকে ধরলে। প্রচুর কোশ্চেন আমরা কমন পাবো এখানে। নেক্সট দেয়া আছে টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু দ্য স্টেটস। আমরা অপশানে দিচ্ছি এখানে ঝাড়খণ্ড, গুজরাট, আসাম। আনসার কি হচ্ছে 1, 2 আর 4। এই দেখো, গুজরাট দিয়ে পাস করেছে, টু ঝাড়খণ্ড দিয়ে পাস করেছে, কিন্তু আসাম দিয়ে পাস করেনি, মিজোরাম দিয়ে পাস করেছে। ট্রপিক অফ ক্যান্সার লাইন আমরা পড়েও ছিলাম, আগের দিনও দেখিয়েছিলাম। ওয়ার্ল্ডের এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার লাইন, 3টে কন্টিনেন্ট এবং 16টা কান্ট্রি দিয়ে পাস করেছে ট্রপিক অফ ক্যান্সার। এই ট্রপিক অফ ক্যান্সারটা ওয়ার্ল্ডের এই 3টে কন্টিনেন্ট এবং 16 কান্ট্রিজের ওপর দিয়ে পাস করেছে, তার মধ্যে ইন্ডিয়া একটা কান্ট্রি, তার ওপর দিয়েও পাস করেছে। এইবার বিষয় হলো ইন্ডিয়ার 8টা স্টেট দিয়ে পাস করেছে, আমরা প্রায় পড়ি। সেই 8টা স্টেট হলো গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। সুতরাং অপশন হিসাবে আমাদের এটা কারেক্ট। নেক্সট পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেনে দেওয়া আছে ইন হুইচ রিভার সিভানা সমুদ্রম বা সিভানা সমুদ্রা, সিভানা সমুদ্রম বা সিভানা সমুদ্রা, এটা কোন রিভারের ওপরে এই ওয়াটারফলসটা রয়েছে? আনসার দেওয়া আছে কাবেরী। হ্যাঁ ডিয়ার, এটা কাবেরী। অসাধারণ দেখতে এই শিভা সমুদ্রম বা সিভানা সমুদ্রা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা কর্ণাটকে রয়েছে কাবেরী রিভারের ওপরে, এবং এর ওপরে এই যে জলটা পড়ছে এটাকে নিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। সেই জলবিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করা হয়েছে যেটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সেকেন্ড ওল্ডেস্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট 1902-তে তৈরি করা হয়েছে ইন্ডিয়ার এই শিভা সমুদ্রম বা শিভানা সমুদ্রা ওয়াটারফলসকে কেন্দ্র করে। তো এটাও কর্ণাটকে তো তৈরি করা হয়েছে। এইভাবে আমি আরো অনেক ওয়াটারফলসের পিকচার দিয়েছি এখানে, আমি আগেও বলেছি, টেবিলে আমি করিয়েছি, একটু আগেও ডিসকাস করে দিলাম, তবু আবারও দিয়েছি। নেক্সট পরের কোশ্চেনে চলে আসি।
পরের কোশ্চেন দেওয়া আছে, হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? হ্যাঁ, কোস্ট কাকে বলবো? সমুদ্র বা মহাসাগর ল্যান্ডের যে অংশকে টাচ করবে সেটাই হবে কোস্ট। তো সমুদ্র মহাসাগর টাচ করেছে গুজরাটের এখান থেকে একদম ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, এই টোটাল হলো আমাদের কোস্ট। এর একটা লেন্থ পাবো, এটাই হলো কোস্ট লাইন। তো কোস্ট লাইন আমাদের আছে, আমি আগেও পড়িয়েছি আবারও পড়ছি, 7,516 কিলোমিটার কোস্ট লাইনের টোটাল লেন্থ। এবং সেটা মেনল্যান্ডের শুধু নিলে, আইল্যান্ডকে নিলে 7,516, কিন্তু মেনল্যান্ডকে নিলে শুধু প্রধান ভূমিকে নিলে, তাহলে এই মেনল্যান্ডটাকে শুধু নিলে আইল্যান্ড বাদ দিলে 6,100 কিলোমিটার। 9 স্টেটস আমাদের ইন্ডিয়ান কোস্ট লাইনের সঙ্গে আছে, একদম গুজরাট থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, প্রায় পরীক্ষায় আছে, নামও দেওয়া আছে, গুজরাট, গোয়া, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল। কতগুলো ইউনিয়ন টেরিটরি? ইউনিয়ন টেরিটরি যদি দেখি আমরা, ইউনিয়ন টেরিটরি 4টে আছে, আন্দামান নিকোবর, পুডুচেরি, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি, দমন এন্ড দিউ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড লংগেস্ট কোস্ট লাইন যদি স্টেট হিসাবে আমরা কাউন্টিং করি, তাহলে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আবার ইউনিয়ন টেরিটরিতে আমরা যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড করি, তাহলে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এবং পুডুচেরি। আবার শর্টেস্ট কোস্ট লাইন যদি স্টেট হিসাবে দেখি গোয়া, আর শর্টেস্ট কোস্ট লাইন ইউনিয়ন টেরিটরি হিসাবে দেখি দাদরা নগর হাভেলি, দমন এন্ড দিউ। তো এইভাবে ডিয়ার্স বহু কোশ্চেন আমাদের এসেছে পরীক্ষায়, আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এভাবে কমন পেতে পারি যদি আমরা এইভাবে পড়ি। নেক্সট 42 নাম্বার কোশ্চেন দেওয়াই আছে, সম্বর সল্ট ওয়াটার লেক ইজ দ্য মেজর সাপ্লাই অফ হুইচ মিনারেল? সম্বর লেক আমরা ডিয়ার্স জানি, বহু লেকস আছে, আমি লেকস গুলো দেখালাম, ডাল উলার যেমন দেখিয়েছি, ডাল উলার এরা হলো ফ্রেশ ওয়াটার লেক। কিন্তু সম্বর লেক যেটা রাজস্থানে সম্বর লেক রয়েছে, এই সম্বর লেকটা রাজস্থানে এই জায়গাটায় দেখতে পাবো, এটা হচ্ছে ইন্ডিয়ার যত সল্ট ওয়াটার লেক আছে তাদের মধ্যে লার্জেস্ট। সেই সল্ট ওয়াটার লেক সম্বর রাজস্থানে রয়েছে। এই রাজস্থানে জয়পুর শহরের পাশে এই সম্বর লেকে আমরা প্রচুর পরিমাণে নুন তৈরি করি, সল্ট তৈরি করি, সেটাই আমার এখানে দেওয়া আছে এক্সপ্লেনেশন সহকারে, আমরা ইনফরমেশন আরো বেশি পড়ে গ্যাদার করতে পারবো। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট কোশ্চেন দিয়ে আছে দ্য মোস্ট, দেওয়া আছে দ্য মোস্ট আরবানাইজড কমিউনিটি ইন ইন্ডিয়া দ্যাট অফ দা, হ্যাঁ জোরাস্ট্রিয়ান, জোরাস্ট্রিয়ান আনসার দেওয়া আছে। হ্যাঁ, আমরা জোরাথ্রুস্ট নাম শুনেছি, তাকে তাকে কেন্দ্র করে যে ধর্ম তৈরি হয়েছে সেটা হচ্ছে জোরাস্ট্রিয়ান। এই জোরাস্ট্রিয়ানের সংখ্যা সত্যিই আমাদের ইন্ডিয়াতে কম, লিস্ট যদি রিলিজিয়ান বলা হয় তাহলে জোরাস্ট্রিয়ান, তারপরে হলো জৈন, তারপরে হলো বৌদ্ধিস্ট, তারপরে হলো শিখ, তারপরে হলো খ্রিস্টান, মুসলিম এবং হিন্দু। তাহলে পপুলাস রিলিজিয়ান হলো হিন্দু, সেকেন্ড পপুলাস মুসলিম, থার্ড পপুলাস খ্রিস্টান, এইভাবে চলে। তো এই জোরাথ্রিস্ট এই ধর্ম যারা মেনে চলে তাদের সংখ্যা খুবই কম, তাদেরকে এখানে আমি দিয়ে দিয়েছি। এই জোরাস্ট্রিয়ান, এই জোরাথ্রুস্টকে যারা মেনে চলে, সেই জোরাস্ট্রিয়ান এই রিলিজিয়ান আমাদের ভারতবর্ষে যেমন কম, অল ওভার ওয়ার্ল্ডেও সেরকম কম, তবে তুলনামূলকভাবে অন্যান্য রিলিজিয়নের সঙ্গে কম্পেয়ার করলে। এটা আমরা দেখলাম, তার ইনফরমেশন, তার পিকচার, এই যে এই ধর্মটাকে যারা মেনে চলে তাদের পিকচার দিলাম। তাহলে বলি পপুলার রিলিজিয়নের নাম কি ইন্ডিয়ার? সিম্পলি হিন্দু। থার্ড পপুলার রিলিজিয়ন খুব পরীক্ষায় আছে খ্রিস্টান। সেকেন্ড পপুলার রিলিজিয়ন সেটা হলো মুসলিম। সেকেন্ড লিস্ট পপুলেটেড রিলিজিয়ন ইন ইন্ডিয়া, অবশ্যই আনসার করব জৈন। বোঝা গেল, এইভাবে কোশ্চেন আসে। নেক্সট আমরা পরেরটাই চলে আসলাম, পরেরটা দেওয়া আছে 2011 সেন্সাস ইন্ডিয়া ড্যাশ সেন্সাস সিন্স ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ সিন্স 1872। একটু আগে বললাম স্বাধীনতার পরে এটা কততম সেন্সাস আমরা পালন করছি 2011 পর্যন্ত, আর 1872 সাল থেকে আমরা কততম। তো দেয়াই আছে 7th and 15th। তো এখানে টোটালটা সেন্সাস কত সালে প্রথম স্টার্ট হয়, সিনক্রোনাস ওয়েতে কত সালে স্টার্ট হয়, এইভাবে ডিটেলস ইনফরমেশন নিয়ে পড়লে ডিয়ার্স অবশ্যই ইনফরমেশন আরো বেশি গ্যাদার করতে পারবে, সেটা আমার এখানে দেওয়াই আছে। নেক্সট পরের কোশ্চেনে চলে আসছি, পরের কোশ্চেন, ডানকান প্যাসেজ লোকেটেড বিটুইন, হ্যাঁ প্যাসেজ বা চ্যানেল কি ডিয়ার্স? হ্যাঁ, এখানে দেওয়া আছে আনসার সাউথ এন্ড লিটল আন্দামান। তো প্যাসেজ আর চ্যানেল কি? আমি ধরলাম এটা টোটাল বে অফ বেঙ্গল, সেখানে আন্দামান আর নিকোবর এই আইল্যান্ড রয়েছে, এই দুটো আইল্যান্ডের মাঝখান দিয়ে ওয়াটার ফ্লো করছে, সেই ওয়াটার এদিকের যে ওয়াটার আন্দামানের ওয়াটার এদিকেও সেম ওয়াটারকে কানেক্ট করছে, এইরকম সেম ওয়াটার বডিকে যদি একটা ওয়াটারওয়ে কানেক্ট করে তাকে বলা হয় চ্যানেল। এইরকম চ্যানেল আমাদের বহু আছে, তাদের মধ্যে এক্সাম ওরিয়েন্টেড আমাদের জানার দরকার চ্যানেলগুলোর নাম কার কার মধ্যে।
যেমন আমাদের 8 ডিগ্রি চ্যানেল রয়েছে, পিকচারে আমার দেখানো রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। এটা রয়েছে মালদ্বীপস এবং লাক্ষাদ্বীপের মধ্যে, বা মালদ্বীপস এবং মিনিকয় আইল্যান্ডের মধ্যে এই গ্রুপটা রয়েছে লাক্ষাদ্বীপেই। মিনিকয় নিচের দিকে, গ্রুপটা রয়েছে লাক্ষাদ্বীপে। নেক্সট 9 ডিগ্রি চ্যানেল, এটা মিনিকয় অ্যান্ড লাক্ষাদ্বীপের সঙ্গে বা মিনিকয় অ্যান্ড আমিনদ্বীপী গ্রুপের সঙ্গে। নেক্সট আছে 10 ডিগ্রি চ্যানেল, খুবই আসে আন্দামান এবং নিকোবরের মধ্যে, এটা আন্দামান এটা নিকোবর, মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল। এরপরে আমরা আসি, প্রচুর এইরকম চ্যানেল আছে যেখান থেকে কোশ্চেন আসেই। ডানকান প্যাসেজ, এটা রয়েছে সাউথ অ্যান্ড লিটল আন্দামানের মাঝখানে। হ্যাঁ, সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝখানে এই চ্যানেলটা রয়েছে পিকচার দিয়ে। কোকো চ্যানেল, নর্থ আন্দামান অ্যান্ড কোকো আন্দামান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আন্দামান, আর এটা হচ্ছে কোকো আন্দামান মায়ানমারে, তার মাঝখানে একটা চ্যানেল রয়েছে কোকো চ্যানেল। পাম্বান চ্যানেল, তামিলনাড়ু আর পাম্বান আর রামেশ্বরম আইল্যান্ড। তো এটা দেখি, এটা আমাদের সাউথ ইন্ডিয়া যদি আমরা মনে করি, তাহলে এখানে রামেশ্বরম আইল্যান্ড রয়েছে, তাদের মাঝখানে তামিলনাড়ুর সঙ্গে যে চ্যানেলটা রয়েছে সেটার নাম হলো পাম্বান চ্যানেল। নেক্সট হচ্ছে গ্রেট চ্যানেল, গ্রেট নিকোবর আইল্যান্ড অ্যান্ড সুমাত্রা আর আন্দামান নিকোবর ইন্দোনেশিয়া। হ্যাঁ ডিয়ার্স, এই আন্দামান নিকোবর নিচে আছে ইন্দোনেশিয়া, তার সঙ্গে অথবা গ্রেট নিকোবর আইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড সুমাত্রা, তাদের মাঝখানে। তো এই যে চ্যানেলগুলো আমি বললাম, এই 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, এই প্রত্যেকটা চ্যানেল ইম্পর্টেন্ট, এক্সাম ওরিয়েন্টেড। নেক্সট আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং গিভ দ্য কারেক্ট সিকোয়েন্স প্লেসেস গোয়িং ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার ইস্ট থেকে ওয়েস্টে গেলে কোন সিকোয়েন্সটা ঠিক আছে, কোন শহরগুলো পরপর সাজানো আছে। আনসার এইভাবে আমরা পাচ্ছি, প্রথমে জোরহাট, এটা আসামে রয়েছে, তারপরে ভোপাল মধ্যপ্রদেশে, আহমেদাবাদ গুজরাটে রয়েছে, রাজকোট গুজরাটে রয়েছে। আমি যদি মনে করি এই জায়গায় রয়েছে জোরহাট আসামে, তারপরে রয়েছে ভোপাল, এটা ঠিক আছে, তারপরে আহমেদাবাদ, তারপরে রাজকোট। ইস্ট টু ওয়েস্ট সাজানো গেল। আরো অনেক শহর আছে, অন্য শহরগুলো দিলেও ইস্ট টু ওয়েস্ট নর্থ সাউথ সাজানো যাবে। আমি যদি বলি সাউথ থেকে নর্থে সাজাবো, তো ব্যাঙ্গালোর একটা, হায়দ্রাবাদ একটা, নাগপুর একটা, কানপুর একটা, এইভাবে শহরগুলো নিয়ে নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থেও সাজাতে পারবো। এই ধরনের ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদের সেন্ট্রাল এক্সামে আসে, স্টেট এক্সামেও আসে। নেক্সট আমরা কোশ্চেন হিসাবে আসছি। পরের কোশ্চেন দেওয়া আছে যে কঙ্কন কোস্ট স্ট্রেচেস বিটুইন। কঙ্কন বলে একটা উপকূল রয়েছে। হ্যাঁ ডিয়ার্স, ভারতবর্ষে এই টোটাল গুজরাট থেকে একদম ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত কোস্ট, তাই কোস্টগুলোকে কতগুলো নামে ডাকা হয়েছে। যেমন গুজরাটের কোস্টটাকে কাথিয়াবার কোস্ট, দমন থেকে মহারাষ্ট্র গোয়া হয়ে এটা কোস্ট কঙ্কন কোস্ট, কর্ণাটকের নর্দার্ন পার্টে কোস্টটা কানাডা কোস্ট, এবং সাউথ কর্ণাটক থেকে একদম কেরালা পর্যন্ত মালাবার কোস্ট। আবার তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশের নর্থ পর্যন্ত করমন্ডল কোস্ট, অন্ধ্রপ্রদেশের সাউথ পর্যন্ত, অন্ধ্রপ্রদেশের নর্থ থেকে ওড়িশার সাউথ পর্যন্ত নর্থ সিরকার, আর ওড়িশা থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত উৎকল কোস্ট, এরকম কোস্ট রয়েছে। তো সুতরাং আমরা এখানে কি দেখব না, আমরা এখানে জেনারেলি ডিয়ার্স দেখব যে আমাদের এই কঙ্কন কোস্ট, এই কঙ্কন কোস্ট কোথায় রয়েছে না, কঙ্কন কোস্ট রয়েছে আমাদের গোয়া থেকে একদম দমন, মানে দমন মহারাষ্ট্র গোয়া বা গোয়া মহারাষ্ট্র দমন এই পর্যন্ত। সেই কঙ্কন কোস্ট মহারাষ্ট্র দমন গোয়া দিয়েছি আমি। এবং কঙ্কন কোস্টের ইস্টের দিকে একটা মাউন্টেন আছে, সেটার নাম হলো ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন, যার হাইস্ট পিক আনামুদি। এবং ওয়েস্টার্ন আর ইস্টার্ন ঘাট মাউন্টেন মার্চ করছে, একটু আগেই পড়লাম আমরা, নীলগিরি, যার হাইস্ট পিক দোদাবেতা, আর ইস্টার্ন ঘাটের হাইস্ট পিক হলো ঝিন্দাগাদা। এইভাবে ডিয়ার্স আমরা পড়লে আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবো এবং পরপর যেতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা 48 নম্বর কোশ্চেনে আসছি। আগেটা দেখে নিই। হ্যাঁ, এটা হয়ে গেল। এইবার আমরা 48 নম্বর কোশ্চেনে যাব। দেখো, দেয়া আছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ দ্য নাম্বার অফ 7 সিস্টার। কাদেরকে 7 বোন বা 7 কন্যা বলা হয়, 7 সিস্টার স্টেটস, সেটা হলো আমরা আনসার দিয়েছি এখানে ত্রিপুরা। হ্যাঁ ডিয়ার্স, নর্থ ইস্টের এই যে 7টা স্টেট, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এই 7টা স্টেটের ফিজিওগ্রাফি, কালচার অনেকটাই ম্যাচ করে। সেই জন্য এই নর্থ ইস্টার্ন স্টেটস গুলোকে বলা হয় 7 সিস্টার স্টেটস। তাদের মধ্যে আনসার হিসাবে আমরা ত্রিপুরাকে বেছে নিয়েছি। আর সিকিমকে বলা হয় ব্রাদার স্টেটস, নর্থ ইস্টের ব্রাদার স্টেটস, ভাতৃ রাজ্য। তো যাই হোক, আমরা এখানে ইনফরমেশন পেলাম। নেক্সট 49 নম্বর কোশ্চেন। 49 নম্বর কোশ্চেনে পাচ্ছি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাউনস ইজ সিচুয়েটেড ইস্টার্ন মোস্ট। ফলোইং অপশনের মধ্যে আমরা দিয়েছি কোহিমা, এই সরি ডিব্রুগড়।
তো আমরা একটু দেখি যে ইস্টের দিকে সর্বশেষ শহর কোনটা, দিতেই পারে। আমাদের প্রথমেই মাথায় আসবে যেন যে এই জায়গায় ডিয়ার্স আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, দেখো কোহিমা নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমা, এটা একটা শহর, আবার ডিব্রুগড় এটা একটা শহর। তো দুটোর মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, ইস্টের দিকে সবচাইতে কে, অসমের ডিব্রুগড়। আমরা কিন্তু শর্ট করে ব্রেনে ধরে ফেলবো আসামের ডিব্রুগড় কি আর হবে, কোহিমা একদম ইস্টের দিকে, না, এটা ডিব্রুগড় আনসার। এইভাবে আমরা শহরগুলোকে দেখতে পাই। আমরা যদি এদিকেও দেখি যে গুজরাটের আহমেদাবাদ ওয়েস্টে না রাজকোট ওয়েস্টে, তাহলে ওয়েস্টার্ন মোস্ট হবে রাজকোট। এইভাবে আমরা আনসার করব, সুতরাং এখানে আনসার হলো ডিব্রুগড়। সেইভাবে আমি পিকচারাইজ করে দেখালাম। নেক্সট পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, সেটা দেওয়া আছে the latitude that passes through Sikkim also passes through, আনসার দেওয়া আছে রাজস্থান। এটা ঘটনাটা কি ডিয়ার, আগে আমরা এই ম্যাপটা দেখি। আমরা যদি এটা ওয়ার্ল্ড ম্যাপ মনে করি, সেই ওয়ার্ল্ডের ওপর দিয়ে এইভাবে বা গ্লোবের ওপর দিয়ে এইভাবে যে লাইনগুলো পাস করিয়েছি, এগুলোকে বলা হয় ল্যাটিটিউডস বা প্যারালাল অফ ল্যাটিটিউডস, অক্ষরেখা বা অক্ষাংশ, এই ল্যাটিটিউডস। এইবার এই এই একটা ল্যাটিটিউড যেমন এখান দিয়ে পাস করবে, তেমন এখান দিয়েও পাস করবে। এখন বিষয়, ল্যাটিটিউডস সারা পৃথিবীর সমস্ত দেশের ওপর দিয়ে বহু ল্যাটিটিউড পাস করেছে। আমরা যদি ইন্ডিয়ার ল্যাটিটিউডিনাল এক্সটেনশন দেখি, তাহলে দেখবো যে মেনল্যান্ড থেকেই, শুধু মেনল্যান্ড থেকে কন্যাকুমারী থেকে আমরা কন্যাকুমারী থেকে 8°4' নর্থ থেকে একদম এইভাবে একদম এই লাদাখ পর্যন্ত, ইন্দিরা কোল পর্যন্ত 37°6' নর্থ ল্যাটিটিউডিনাল এক্সটেনশন। তো এইরকম এইভাবে আমাদের 8, 9, 10 করে এইরকম 37 ল্যাটিটিউডস পাস করেছে। এইবার আমি যদি বলি যে ট্রপিক অফ ক্যান্সার লাইন ধরো এইটা, এই ট্রপিক অফ ক্যান্সার লাইন ধরে নিলাম এটা কতগুলো স্টেটের ওপর দিয়ে পাস করেছে, 8টা স্টেট। এই ট্রপিক অফ ক্যান্সার লাইনটাও তো একটা ল্যাটিটিউড। তাহলে আমি যদি বলি গুজরাট ছাড়া নর্থ ইস্টের আর কোন স্টেট দিয়ে ট্রপিক অফ ক্যান্সার লাইন পাস করেছে, সেখানে যদি বলি মিজোরাম, মণিপুর, তাহলে আমরা মিজোরাম দিয়ে দিই। সেই রকম ভাবে এটা হলো রাজস্থান। তাহলে রাজস্থানের ওপর দিয়ে এই 28 নম্বরটা যদি ল্যাটিটিউড ধরি, রাজস্থান ছাড়া আর কোন রাজ্যের ওপর দিয়ে পাস করেছে, ফলোইং অপশনের মধ্যে দেখো সিকিম। যদি অরুণাচল প্রদেশ থাকতো, অরুণাচল প্রদেশ আনসার হতো, কিন্তু হিমাচলের ওপর দিয়েও যায়নি, পাঞ্জাবের ওপর দিয়েও যায়নি, জম্মু কাশ্মীরের ওপর দিয়েও যায়নি। আমি যদি বলি যে এই 32 নম্বর এই ল্যাটিটিউডটা যে কোনো একটা ল্যাটিটিউড আমি ধরলাম, যে কোনো একটা ল্যাটিটিউড পাঞ্জাবের ওপর দিয়ে পাস করেছে, পাঞ্জাব ছাড়াও ফলোইং কোন স্টেট দিয়ে পাস করেছে, সেখানে হিমাচল দিলাম, লাদাখ দিলাম, জম্মু কাশ্মীর দিলাম, তাহলে হিমাচলের দিয়ে পাস করেছে। খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইভাবে এটাকে পড়তে হয় সেই অ্যাসপেক্টে যে রাজস্থানের ওপর দিয়ে পাস করা কোনো একটা ল্যাটিটিউড সিকিমের ওপর দিয়েও গেছে, বা সিকিমের ওপর দিয়ে পাস করা কোনো একটা ল্যাটিটিউড ফলোইং অপশনের মধ্যে রাজস্থানের ওপর দিয়ে পাস করেছে। সো ডিয়ার্স, এইভাবে আমরা কিন্তু কন্টিনিউ ভালোভাবে এটা পড়লাম, আমরা বুঝলাম। এইভাবে কন্টিনিউ যদি করতে থাকি, তাহলে আমাদের পরবর্তী এক্সামস গুলো সুবিধা হবে। এইভাবে এক্সপ্লেনেশন সহকারে ডিজিটালি আমি প্রেজেন্ট করলাম, 50টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম ঠিকই, কিন্তু যা ইনফরমেশন দিলাম প্রায় তা 1000 থেকে 2000 ইনফরমেশন পেলাম, যেগুলো আমাদের আপকামিং পরীক্ষাতে সুবিধা দেবে। সেটা 10+2 হোক, মাল্টিটাস্কিং হোক, সিজিএল হোক, ফেজ 12 হোক, পিএসসি মেসলেনিয়ার্স হোক, কাকসিপ হোক, ডাব্লিউবিসিএস হোক, সব পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। সেইভাবে এক্সপ্লেনেশন সহকারে প্রেজেন্ট করলাম। এইগুলোই তোমাদের হ্যান্ডআউটে রয়েছে পরপর, এবং তোমরা আনসার মার্ক করে নিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কোঅপারেশন, টাটা, গুড ডে।